সুপ্রিয় পেশাজীবীবৃন্দ, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের দ্য লাইব্রেরিয়ান টাইমস অনুযায়ী লাইব্রেরিয়ান টাইমস আয়োজিত আজকের ওয়েবিনারে। আমাদের আজকের ওয়েবিনারের টপিক হায়ার এডুকেশন, LIS রিসার্চ অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ ইন দ্য USA। আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে আমি রয়েছি একেএম নুরুল আলম, উপপরিচালক বাংলাদেশ ব্যাংক এবং দ্য লাইব্রেরিয়ান টাইমসের ওয়েব এডিটর হিসেবে কাজ করছি। আমাদের সাথে যুক্ত আছেন সৈয়দা মুক্তা বেগম, যিনি সিঙ্গাপুরে বর্তমানে কাজ করছেন লাইব্রেরি অফিসার হিসেবে, ট্যানজিন ট্রাস্ট স্কুল সিঙ্গাপুর অ্যান্ড কন্ট্রিবিউটিং এডিটর হিসেবে কাজ করছেন আমাদের লাইব্রেরিয়ান টাইমসে অলসো। আমি আসলে খুব বেশি ভূমিকা পালন করব না আমাদের আজকের প্রোগ্রামে। আমি আজকের অনুষ্ঠানের মডারেটর সৈয়দা মুক্তা বেগমকে বাদবাকি অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ করছি। সৈয়দা মুক্তা বেগম। অসংখ্য ধন্যবাদ একেএম নুরুল আলম আপু আপনাকে। আমাদের আমরা আজানের জন্য একটু দেরি করেছি, সেজন্য সবাই একটু ওয়েট করতে হয়েছে। সবাইকে এর জন্য ধন্যবাদ। আমি আমাদের আজকের TLT আয়োজিত আমাদের এই ওয়েবিনারে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আমাদের এই প্রোগ্রামে আজকে আমাদের সাথে দুজন প্রেজেন্টার উপস্থিত হয়েছেন USA থেকে। আমার এখানে এখন রাত 10টা বাজে, ওনাদের এখানে সকাল 8টা বাজে। সকাল 8টা, আর একজন মানে হাসান ডক্টর জামির এখানে মনে হয় সকাল 9টা বাজে। সো সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমাদের প্রেজেন্টারদের কাছে যেতে যাচ্ছি। আমাদের প্রথম প্রেজেন্টার, তিনি তার পার্সোনাল এক্সপেরিয়েন্স, হায়ার এডুকেশন এবং কিভাবে ফান্ডিং এর জন্য মানে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে সে বিষয়ে আপনাদের কাছে তার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করবেন। আর আমাদের সেকেন্ড স্পিকার ডক্টর জামির, সেখানে USA তে LIS রিসার্চের উপরে উনি আলোচনা করবেন। সো আমি আমাদের প্রেজেন্টারদেরকে আজকে আপনাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি। খায়রুল ইসলাম আমাদের প্রথম স্পিকার। উনি কাজ করছেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড উনি PhD স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশন, ওয়েন স্টেট ইউনিভার্সিটি USA। আমি খায়রুল ইসলাম সম্পর্কে প্রথমে একটা কথা বলতে যাচ্ছি। আমি যখন কল করেছিলাম আমাদের টিলটি থেকে, সে আমাকে ফার্স্ট কথা বলছিল যে আপু আমি তো একজন ব্যাক বেঞ্চার ছিলাম। আমার আমরা আজকে একজন ব্যাক বেঞ্চার থেকে কিভাবে হিরো হওয়া যায় আমাদের এই প্রফেশনালে, এবং সে আমাদের USA তে 7টা ইউনিভার্সিটির ফার্স্ট ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছে। সো আমাদের প্রথম স্পিকারকে আমি অনুরোধ জানাবো তার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। খায়রুল ইসলাম। Thank you so much, Mukta আপা। So আমি আমার প্রেজেন্টেশনটা একটু শেয়ার দিই, রাইট? আচ্ছা। Thank you, Mukta appa, and thank you, TLT. Thank you, Apu Bhai, for creating this opportunity. Actually, it's really big opportunity for me. আপনাদের সবার সাথে কানেক্ট হওয়ার যে একটা সুযোগ। যখন মুক্তা আপা আমাকে ফোন দিয়েছিলেন যে আমরা একটা ওয়েবিনার করতে চাই, খায়রুল তুমি কোন বিষয় নিয়ে কথা বলবা, আমার কাছে মনে হয়েছিল তখন যে আসলে ওয়েবিনার করার মতো যোগ্যতা বা এক্সপার্টিজ আমার এখনো ডেভেলপ হয় নাই। বাট একটা জিনিস আমি ফিল করি যে আমার কাছে অনেকে রিচ আউট করে অ্যাডমিশন, ফান্ডিং, এই সমস্ত প্রসেস নিয়ে। তো আমার হয়তো অনেক সময় আমি পার্সোনালি যতটুকু পারি রেসপন্স করি, আবার অনেক সময় সময়ও হয় না। তো আমার কাছে মনে হলো যে দিস ইজ রিয়েলি এ গুড অপরচুনিটি ফর মি, রাইট? সো বেসিকলি আমি মুক্তা আপা যেটা বললেন যে ফার্স্ট পার্ট হায়ার এডুকেশন US নিয়ে কথা বলবো, তারপরে হয়তো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আমাদের ডক্টর জামির বলবেন। সো আমরা হায়ার এডুকেশন নিয়ে যখন চিন্তা করি, প্রথম যে ভুলটা আমরা করি, প্রথমে মাথায় আসে আমাদের যে ওকে হায়ার এডুকেশন US, দ্যাট মিনস GRE, TOEFL। বাট আমরা আসলে অনেক সময় ভুলে যাই যে আসলে অ্যাডমিশন process বা higher education এটা একটা painstaking process. It's not all about GRE, it's not all about admission, it's not all about visa, it's not all about study. So it actually a whole process. It's a painstaking process. And if we just see it as GRE, I mean অনেকেই হয়তো ওখানেই যে হতাশ হয়ে যাবে যে no GRE TOEFL
ইউএস ইজ বাদ, দেন হয়তো চিন্তা করবে অন্য একটা কান্ট্রি যেখানে জিআরই বা টুফেল জিআরই যেখানে রিকোয়ার্ড না। সো এই জিনিসগুলাই আমি আসলে প্রসেসটা একটু ক্লিয়ার করতে চাই, কিছু কিছু বিষয় নিয়ে কনফিউশন দূর করতে চাই, এগুলোই আমি আমার প্রেজেন্টেশনে তুলে ধরবো। অলরাইট, সো অনেকেই বলেন তাহলে আমরা কোত্থেকে শুরু করব, আমরা হায়ার এডুকেশন বা ইউএস কেন্দ্রিক যদি আমরা পড়াশোনা করতে চাই তাহলে আমরা কিভাবে শুরু করব প্রসেসটা, যেটা আমি আগেই বলতেছিলাম অনেকেই হয়তো চিন্তা করেন জিআরই টোফেল। আমার কাছে মনে হয় যে জিআরই টোফেল চিন্তা প্রথমে না করে যদি আমরা রিকোয়ারমেন্ট গুলো আগে দেখি, যেটা কয়টা ইউনিভার্সিটি, আমি কোন ইউনিভার্সিটিতে যাইতে চাই। কারণ জিআরই টোফেল বিষয়গুলো সাবজেক্টিভ। যেমন আমি যদি হার্ভার্ডে যাইতে চাই সেটা এক ধরনের রিকোয়ারমেন্ট, আমি যদি একটা লোয়ার র্যাঙ্কে যাইতে চাই, লোয়ার র্যাঙ্ক ইউনিভার্সিটিতে আমি কোয়ালিফাই করি, সেটা হয়তো লেস রিকোয়ারমেন্ট। সো এখানে আমি যদি মনে করি যে না আমার কি বলে জিআরই, হয়তো আমার মাথায় আসতে পারে যে হার্ভার্ডের রিকোয়ারমেন্ট। সো এই ক্ষেত্রে অনেক সময় আমি ফ্রাস্ট্রেট হয়ে যাব, আমি আসলে আগাইবো না। এই ভুলটা অনেকেরই হয়। আমার কাছে মনে হয় যে শুরুটা করা উচিত কয়েকটা ইউনিভার্সিটি সার্চ করে, যে দেখতে হবে যে রিকোয়ারমেন্ট গুলো ওদের কি, কোন ইউনিভার্সিটির জিআরই কত। যেমন হার্ভার্ডের যে রিকোয়ারমেন্ট থাকবে সেটা নট নেসেসারিলি আপনার লোয়ার র্যাঙ্ক একটা ইউনিভার্সিটির জন্য ওই রিকোয়ারমেন্ট থাকবে। সো আই উড সাজেস্ট টু স্টার্ট উইথ ইউনিভার্সিটি সার্চিং। দেন অনেকে আবার জিজ্ঞেস করেন হোয়াট প্রোগ্রাম শুড আই লুক ফর। সো এটা একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন। এটা ডিফিকাল্ট ইন এ সেন্স যে মানে অনেকেই মনে করেন হয়তো আমাদের এই ফিল্ডে ফান্ডিং অপরচুনিটি কম, আদার ফিল্ডে হয়তো ফান্ডিং অপরচুনিটি বেশি, এই ধরনের একটা পারসেপশন কাজ করে। অনেক ক্ষেত্রে এটা ট্রু। যেমন আপনি যদি সায়েন্স ফিল্ডের কথা চিন্তা করেন, সায়েন্সে হয়তো আপনার ফান্ডিং অপরচুনিটি হায়ার দেন আমাদের সোশ্যাল সায়েন্স বা আমরা LIS প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কথা যদি বলি। তো এর মানে এই না যে আমি সায়েন্সে যাই অ্যাপ্লাই করবো যেহেতু ওখানে ফান্ড আছে। এখানে প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডটা শুড বি আপনি কি ধরনের স্কিল ডেভেলপ করছেন। ফর এক্সাম্পল আমি কমিউনিকেশনে পড়াশোনা করছি, আমি আসলে মাস্টার্স করছি এখানে জার্নালিজম এন্ড কমিউনিকেশন নিয়ে। সো আর আমি পড়াশোনা ঢাকাতে তো স্বাভাবিকভাবে আমি পড়াশোনা করছি লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স। আমার ব্যাকগ্রাউন্ড নট নেসেসারি ডিরেক্টলি সাপোর্ট হোয়াট আই এম ডুইং হিয়ার, ওকে। বাট যেটা আমি করছি আমার ব্যাকগ্রাউন্ড এক্সটেন্সিভলি আমি ডেভেলপ করছি হলো আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে সাংবাদিকতা করছি, কমিউনিকেশন নিয়ে কাজ করছি। ওই জায়গা থেকে আমার ব্যাকগ্রাউন্ড 5 ইয়ার্স জার্নালিজম ছিল আমি যখন মাস্টার্স অ্যাপ্লাই করি। তো আমি একটা কেস ডেভেলপ করতে পারছি যে আমি আসলে কোয়ালিফাইড টু স্টাডি কমিউনিকেশন এন্ড মাস কমিউনিকেশন। সো আপনারা যখন সিদ্ধান্ত নেবেন যে কোন সাবজেক্টে পড়াশোনা করবেন, আপনি যদি মনে করেন যে না আমার আমি এক্সটেন্সিভলি আমার ব্যাকগ্রাউন্ড হলো LIS এন্ড আপনি যদি অন্য ফিল্ডে যাইতে চান তাইলে মাথায় রাখবেন আপনার ফান্ডিং অপরচুনিটি কম, আনলেস আপনি ওই ফিল্ডে সাবস্টেন্সিয়ালি যদি আপনি স্কিল ডেভেলপ করে না থাকেন। সো অ্যাজ আই সেড নো দ্য রিকোয়ারমেন্ট ফার্স্ট। যদি আমি জানি গোলটা আমার কি, আমার রিকোয়ারমেন্ট, ওকে ফর এক্সাম্পল আমি আইএলস আমি আমার ওই ইউনিভার্সিটি যাইতে আমার 7 লাগবে, আমি যদি জানি বিষয়টা তাইলে আমি ওই অনুযায়ী আমি আমার এনার্জিটা মানে খরচ করতে পারবো। আর যদি না জানি অন্ধকারে ঢিল মারি তাইলে হয়তো দেখা যাবে যে মিডিলে বা 5 মাস 6 মাস করার পরে তারপরে আর মানে তখন ধৈর্য থাকে না। কারণ এটা একটা লং প্রসেস, আমি যেটা আগেই দেখাইছি যে এটা একটা হোল সাইকেল। অনেকেই যে দেখা যায় একটা স্টেজ দুইটা স্টেজ পার হয়ে তারপরে ফ্রাস্ট্রেট হয়ে যায়। সো আমি মনে করি যে আপনি রিকোয়ারমেন্ট গুলা জানেন ফার্স্ট। তারপর যেটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং হলো ডেডলাইন। সো ইউনিভার্সিটি অ্যাডমিশন গুলা এখানে আসলে লেংদি প্রসেস, অলমোস্ট 1 ইয়ার আগে শুরু হয়। যেমন আমি যদি কেউ যদি আগামী বছর ফলে ক্লাস শুরু করতে হয়, যেটা মেইনলি হয় মানে ফল হলো আসলে প্রাইমারি সেমিস্টার, যদিও উইন্টার বা সামার অন্যান্য সেমিস্টার আছে, বাট ফল এডমিশন লাইক ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যখন এডমিশন নেবেন যে ইয়ারে শুরু হয় সেটা এই টাইপের একটা মেজর সেমিস্টার। সো আমি কেউ এডমিশন নেবে আগামী বছরের ফলে যেটা হবে আগস্টে, বাট প্রিপারেশন নিতে হবে হয়তো অনেক ইউনিভার্সিটি এডমিশন ইভেন্ট শুরু করে দেয় এর আগের বছরের ফলে, আই মিন লাইক আগস্টে। সো অনেক ইউনিভার্সিটি তারা এডমিশন প্রসেসটা কন্টিনিউ করে জানুয়ারি 15 টু ফেব্রুয়ারি 15 পর্যন্ত, যেটা শুরু হয় আগস্ট থেকে। সো ডেডলাইনটা জানেন যে আপনি যে ইউনিভার্সিটি যাইতে চাচ্ছেন তাদের ডেডলাইনটা কবে, কারণ ওই ডেডলাইনটার উপরে আপনার প্রিপারেশনটা
ইয়া করতে হবে, কারণ এই ডেডলাইনের উপরে আপনি প্রিপারেশন নেবেন জিআরই, এই ডেডলাইনের উপরে প্রিপারেশন নেবেন আপনি টোফল, এই ডেডলাইনের উপরে যে অনেক প্রসেসিং যেটা করতে হবে। তারপর আরেকটা জিনিস যেটা সিম্পল বাট আমরা অনেক সময় ইয়া করি না, যেটা নো দ্য প্রসেসিং কস্ট, কারণ এটা আপনার লেংথি প্রসেসে যে মেনশন 1 বছর আপনি প্রিপারেশন নেবেন, এখানে আপনি মেন্টাল একটা প্রসেসিং কস্ট, আপনার টাইম, আপনার মানি, এই জিনিসগুলো আপনি জানেন। যেমন জিআরই দিবেন, রাইট? জিআরই দিলে হয়তো $200 লাগবে আপনার, অনেকেই আছে একাধিকবার জিআরই দেন, সো এই বিষয়গুলো আপনি মাথায় রাখেন। যে টোফেল দিবেন, টোফেল হয়তো না করুক, যদি একাধিকবার দেয়া লাগে আলাদা খরচ। তারপরে কয়টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, এক একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে হয়তো 20,000 থেকে 25,000 টাকা খরচ হয়। সো এই জিনিসগুলো একটা ইনিশিয়াল থিঙ্কিং মাথায় থাকা উচিত। তারপরে আরেকটা কোয়েশ্চেন অনেকেই করেন, জব অর স্টাডি অ্যাব্রোড। মানে আমি বলবো এরকম ভাবে আসলে ডাইকোটোমাস ডিসিশন এখানে আসা কঠিন। যে আপনি যদি মনে করেন যে না আমি জবের পার্ট টাইম বাদ দিব, আমি স্টাডি অ্যাব্রোড নিয়ে চিন্তা করব, এটা একটু কমপ্লেক্স হয়। বিশেষ করে ইউএস এর কথা যদি চিন্তা করি তাহলে দেখা যায় যে ভিসা রিলেটেড প্রসেস হয়, আপনি যে কোনো প্রসেসের জায়গায় আটকে যেতে পারেন। তো আমার কাছে মনে হয়, বা আমার কাছে যেটা ওয়াইজ মনে হয়, যে একটা জব করাকালীন সময়ে যদি আপনি প্রিপারেশনটা নেন তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ আপনার মধ্যে ওই আনসার্টেনটিটা থাকবে না। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার আসলে আমি মিডিয়াতে কাজ করতাম, যে কারণে আমার একটা কনফিডেন্স ছিল, যদি আমার ভিসা না হয় বা যদি আমার ফান্ডিং না হয়, যদি আমি আমার এক্সপেক্টেড প্রোগ্রামে না যাইতে পারি, তাইলে অ্যাটলিস্ট আমার একটা জব আছে। কিন্তু আপনি যদি মনে করেন না আমি জবটা করব না, আমার হায়ার এডুকেশন হচ্ছে আমার টার্গেট, তাইলে আপনি ফ্রাস্ট্রেট হয়ে যাওয়ার পসিবিলিটি হায়ার। কারণ আপনি যখন দেখবেন আপনার ফ্রেন্ড সার্কেল ওরা ভালো করতেছে, ওরা জবে একটা পর্যায়ে চলে যাচ্ছে, কিন্তু আপনি হায়ার স্টাডি নিয়ে আসেন, যে কারণে ওই দিক দিয়ে পিছিয়ে যাচ্ছেন। কারণ আপনার হায়ার স্টাডি ইজ আনসার্টেন, আপনার যে কোনো স্টেজে মানে আটকায় যেতে পারেন। বাট গুড থিং হলো, বিশেষ করে আমাদের লাইব্রেরি সায়েন্স প্রফেশনে যারা আমরা আছি, জব এন্ড স্টাডি প্রিপারেশন, আই থিঙ্ক আমরা সহজেই এই দুইটা একসাথে করতে পারি। যাই হোক, সো যখন আমরা জানলাম যে আমাদের ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট, জানলাম যে আমি ওই ইউনিভার্সিটি যাইতে চাই, ওই ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট এরকম, তখন আমরা প্রিপারেশন শুরু করতে পারি যে ওকে টোফেল, টোফেল ওই ইউনিভার্সিটি, টোফেল জেনারেলি ইউনিভার্সিটি রিকোয়ার লাইক 90+। সো ওরকম একটা প্ল্যান করে আপনি প্রিপারেশন নিলেন যে কতদিন লাগবে, আপনি কিছু টেস্ট দেন, ইনিশিয়াল টেস্ট দেন যে আমার এই অবস্থা, আমার রাইটিং পার্টটা স্ট্রং, আমার হয়তো স্পিকিং পার্ট ভালো না, আমার হয়তো লিসনিং পার্টটা ডেভেলপ করতে হবে। এই জিনিসগুলো আপনি আইডেন্টিফাই করেন, তাহলে সহজেই করতে পারেন। তারপরে মেজর যে কোয়েশ্চেনটা হয় জিআরই বা নো জিআরই, আমরা অনেক সময় অনেকের কাছ থেকে শুনে থাকি যে ওকে জিআরই, আমরা মানে হিউজ থিং চিন্তা করি জিআরই, বাট বিষয়টা এরকমও না। মানে অনেক ইউনিভার্সিটি আছে আমেরিকাতে যারা জিআরই রিকোয়ার্ড না, আবার অনেক ইউনিভার্সিটি যারা রিকোয়ার্ড করে দেখা যাচ্ছে যে আপনার অন্যান্য জিনিস ডেভেলপ থাকার কারণে ওরা ইয়া করে দেয়, ফ্লেক্সিবল থাকে। যেমন আমাদের ইউনিভার্সিটি ওয়াইন স্টেটের কথা যদি বলি, এখানে জিআরই রিকোয়ার্ড, বাট যদি আপনার রেজুমি যদি স্ট্রং থাকে, রেজুমি স্ট্রং ডাজন্ট মিন দ্যাট অ্যাকচুয়ালি বাংলাদেশে যদি আমরা চিন্তা করি তাহলে ফ্যামিলি ওরিয়েন্টেড রেজুমি, আপনার দেশের বাড়ি কোথায়, আপনার গ্রামের বাড়ি কোথায়, আপনার বাপ চাচা কি করে, বিষয়গুলো এরকম না। এনিওয়ে, সো আপনার রেজুমি যদি স্ট্রং থাকে, অনেক সময় দেখা যায় যে আপনার জিআরই ইয়ে করতে পারে, ফ্লেক্সিবিলিটি দিতে পারে। তারপরে আপনার যদি টেকনিক্যাল স্কিল থাকে, যদি আপনি লাইব্রেরি সায়েন্সে পড়াশোনা করতে চান, সো আপনার কি ব্যাকগ্রাউন্ড আছে, কি জিনিস আছে যেটা ইউনিক, অন্য একজনের নাই, সো এই জিনিসগুলো আপনার দেখবে। তারপরে মিডিয়া রাইটিং আমার কাছে মনে হয় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনার টোফেল জিআরই যেরকম ইম্পর্টেন্ট আপনার কাছে, ইউনিভার্সিটি গুলোর কাছে আপনার টেকনিক্যাল রাইটিং, টেকনিক্যাল ডেভেলপমেন্ট, যেমন আপনি টিএলটি তে লেখা শুরু করেন, আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন ওরা দেখবে যে না ছেলেটা বা মেয়েটা ভাইব্রেন্ট, ডুইং সামথিং, ওয়ান্ট টু ডু সামথিং, এই জিনিসগুলো আপনারা রিপ্লিকেট করবে। এবং এই জিনিসগুলো নট নেসেসারিলি হার্ড, জাস্ট আপনার মানে ফোকাস। তো আপনার প্রিপারেশন হইল, দেখলেন যে না টোফেল বা আইএলস দিলেন, স্কোর একটা করলেন, জিআরই দিলেন, স্কোর একটা করলেন, তারপরে আপনার ইনিশিয়াল সার্চ প্রসেস থেকে আপনার একটা
idea was যে কি ধরনের রিকোয়ারমেন্ট গুলো হয়, রাইট? সো লিস্ট অফ ইউনিভার্সিটি আপনি আইডেন্টিফাই করেন যে এই ইউনিভার্সিটিগুলোতে আমি অ্যাপ্লাই করব। আমি মনে করি যে অ্যাট লিস্ট 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত যদি মাস্টার্স লেভেলে করেন। আর যদি পিএইচডি তে করেন তাহলে আমি মনে করি যে অ্যাট লিস্ট 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা উচিত। এবং সেগুলো ধরেন একটা ক্যাটাগরি অনুযায়ী হইতে পারে, যেমন টপ র্যাঙ্কের 2টা, মিডল র্যাঙ্কের 2টা, লোয়ার র্যাঙ্কের 2টা, এভাবে। তারপরে স্টেটমেন্ট অফ পারপাস। I hope I'm not taking too much time, right? Muktapa. It's okay. It's okay. It's okay. It's carry on. Okay. So I think I'm gonna need 10 more minutes. So thank you. It's okay. So statement of problem, like one of the important factor, even not less than GRE. কারণ আমরা হায়ার এডুকেশন মানে সবসময় জিআরই চিন্তা করি, এই জন্যই আমি বলতেছি নট লেস দেন জিআরই। আপনি যদি পিএইচডি করতে চান তাহলে আপনার স্টেটমেন্ট অফ পারপাসটা হবে আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড, আপনি কিভাবে ওই প্রোগ্রামে ফিট, আপনার প্রফেসর কি ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যে প্রফেসরের কাছে চাইতে চাচ্ছেন। সো ওই জিনিসগুলো আপনার স্টেটমেন্ট অফ প্রবলেমে আসবে। সো আমি মনে করি স্টেটমেন্ট অফ প্রবলেম লেখার সময় আপনি যারা সিনিয়র বা যাদের এক্সপিরিয়েন্স আছে ওদের কাছ থেকে কিছু হেল্প নিতে পারেন, আমাদেরকেও নক করতে পারেন। হয়তো সবসময় রেসপন্স করা সম্ভব না, বাট ধৈর্যের সাথে নক করলে আমি শিওর এক সময় আমরাও সময় ম্যানেজ করে দিব। আর একটা বিষয় হলো রাইটিং স্যাম্পল। নর্মালি এখানে মাস্টার্স বা পিএইচডি আপনি যে লেভেলেই অ্যাপ্লাই করেন রাইটিং স্যাম্পল রিকোয়ার্ড করে। তো রাইটিং স্যাম্পলটাও not less important than GRE, not less important than statement of purpose, not important than any other factors that you are considering for higher education. So অনেক সময় কনফিউশন তৈরি হয় যে রাইটিং স্যাম্পল এন্ড পাবলিকেশন। অনেকেই মনে করেন আমার তো পাবলিকেশন নাই, বা আমার পাবলিকেশনের জন্য অনেকেই আবার উঠে পড়ে লাগেন যে কোনো জায়গায় হয় একটা প্রিডিটরি জার্নালে বা টাকা দিয়ে মানে সামহাউ মনে করেন যে পাবলিশ করলেই সেটার ভ্যালু হয়ে যাবে। এবং আই ডোন্ট থিঙ্ক এটা আসলে এরকম, কারণ আপনি পাবলিশ করার জন্য অনেক এভিনিউ আছে, অনেক পিরিয়ডের জার্নাল আছে, আপনি টাকা দিলে অনেক জায়গায় পাবলিশ করবে, বাট বিষয়গুলো আপনার জন্য সুইসাইডাল হওয়ার পসিবিলিটি হায়ার। কারণ যখন দেখবে যে আপনি ওই জার্নালে পাবলিশ করছেন আর আপনার যখন দেখবে যে রিসার্চের মেথোডোলজি ঠিক নাই, হয়তো ডক্টর জামির ভাই এই বিষয়গুলো নিয়ে বলবেন, সেই মানে এটার জন্য তাড়াহুড়া না করে একটা রাইটিং স্যাম্পল ডেভেলপ করা জরুরি। যে আপনি আপনার মেথোডোলজিক্যাল এক্সপার্টিজ, আপনি একটা পেপার ফলো করেন, আপনি একটা জার্নাল আর্টিকেল ফলো করেন, আপনি প্রফেসরের কাছ থেকে টিচারদের কাছ থেকে ফিডব্যাক নেন যে স্যার আমি একটা রাইটিং স্যাম্পল করতেছি, রিসার্চ রাইটিং স্যাম্পল, আপনি একটু যদি দেখাই দিতেন, আমি শিওর আমাদের স্যারেরাও না করবেন না। তারপর লেটার অফ রিকমেন্ডেশন। সো এখানে যে কনফিউশনটা আমাদের হয় যে আমার তো স্যারের সাথে ভালো সম্পর্ক আছে, স্যার মনে হয় আমার একটা ভালো রিকমেন্ডেশন লিখে দিয়ে দিবেন। আপনার ভালো সম্পর্ক not necessarily will reflect in recommendation. For example, আপনারা বললো যে মেয়েটা বা ছেলেটা খুব নাইস, it does not actually influence anything on your admission. Only will influence if you have something tangible to visualize. For example, okay, আমি একজন প্রফেসরের সাথে একটা রিসার্চে কাজ করছি, বা আমি টিএলটির সাথে একটা প্রজেক্টে কাজ করছি, বা আমি টিএলটির সাথে আমি এডিটোরিয়াল বোর্ডে আছি, বা আমি লেখালেখি করি, মুক্তাপার সাথে আমি লেখালেখি করি। তো মুক্তাপা যখন মানে ওই জায়গা থেকে একটা রিকমেন্ডেশন দিবে আপনার জন্য হেল্পফুল। বাট যদি মনে করেন যে না মুক্তাপার সাথে জাস্ট আমার ভালো সম্পর্ক আছে আর মুক্তাপা আমার একটা রিকমেন্ডেশন দিয়ে দিল, it does not influence anything. Just trust me, it will not influence anything. So be careful when you choosing your recommendation, what things you have done with this person, what things you have done with this professor. Be careful. And CGPA. So it's another interesting thing. অনেকে জিজ্ঞেস করেন CGPA আমি তো হাই না, বা higher education primarily actually say for professors, and this is the mistake we do. CGPA is one of the factors. আপনাদের আমি যে কয়টা ফ্যাক্টরের কথা বললাম, CGPA হলো জাস্ট one of the factor. এবং আপনি যদি আদার ফ্যাক্টরসে ভালো করেন, CGPA আপনি সহজেই কভার করতে পারেন। ফর এক্সাম্পল আপনি জিআরই ভালো করলেন, CGPA ওকে, তো কোশ্চেন হতে পারে যে কত CGPA is good for higher education in US. আমি মনে করি এটাও সাবজেক্টিভ,
যেমন আমার সিজিপি এর কথা যদি বলি, আমার সিজিপি ছিল 3.44, আমার মাস্টার্স এর ছিল 3. I mean, after standardized evaluation, it was 3.50. So even 3.50, it was not factor, but I covered, so আমি মিডিয়ায় কাজ করতাম, আমার অনেক রাইটিং, অনেক আর্টিকেল ছিল, আমি অনেক কিছু নিয়ে লেখালেখি করছি, সো এই জিনিসগুলো আমার কোয়ালিফাই করছে যে সিজিপিএ এখানে কভার করার জন্য। আপনার যদি এক্সটেন্সিভ প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে যে না আমি লাইব্রেরি সায়েন্সে পড়াশোনা করতে চাই, আপনি লাইব্রেরি নিয়ে ইনোভেটিভ কোনো সফটওয়্যার নিয়ে আপনার এক্সপার্টিজ আছে, সো এখানে সহজেই আপনি আপনার সিজিপি কভার করতে পারবেন। I am almost, I think, no, still I have some. So funding opportunities. So finally, you have everything good. You required fulfill. আপনি statement of purpose good, writing sample good, publication থাকলে ভালো, না থাকলেও সমস্যা নাই, letter of recommendation good, আপনার CGPA covered by all other factors, then come to funding. It's another stage. So for funding এর ক্ষেত্রে আসলে আমরা যেটা intentionally করা উচিত সেটা হলো যে আমার কি ব্যাকগ্রাউন্ড আছে, আমার কি এক্সপার্টিজ আছে যেটা দিয়ে আমি আসলে কন্ট্রিবিউট করতে পারবো। কারণ ইউএস নট নেসেসারিলি আপনার ফান্ডিং এমনিতে দিয়ে দিবে, ফান্ডিং দিবে তখনই যে দেখবে যে না আপনার যে এক্সপার্টিজ আছে এটা দিয়ে তাদের পারপাস সার্ভ করা সম্ভব। সো লুক ফর, ওয়েবসাইট গুলো আপনারা চেক করেন কি ধরনের ফান্ডিং অ্যাভেলেবল আছে, তারপর normally all the information are available in website, no information is hiding. So we just need to look for those carefully. And also types of funding, different types of funding available. For example, teaching funding. I'm research. I'm actually research assistant. So আমার funding research থেকে আসে। But এখানে depend করবে যে আপনি কি ধরনের funding এর জন্য qualify করেন। আপনি যদি মনে করেন যে আমি একজন টিচার, তাহলে আপনি টিচিং ফান্ডিংটা আপনার জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট। আপনি যখন গ্রাজুয়েট ডিরেক্টরকে ইমেল দিবেন বলবেন যে আমি আসলে টিচিং করতেছি, তো আপনাদের প্রোগ্রামে আমি দেখলাম যে টিচিং ফান্ডিং অ্যাভেলেবল, সো can you please explain these things? What's the benefit? What's the opportunities there, right? And also, if you think like, okay, our research expertise is extensive, আপনি আপনার 11 প্রফেসরকে ইমেল করতে পারেন যে Dr. Zamir, I'm working on this area, so do you have some funding? Do you have funding opportunities? I have not just আপনি এইভাবে আস্ক না করে তার ভালো হলো তার রেজুমিটা দেখা, সে কি নিয়ে কাজ করেন। যদি মনে করেন যে না তার সাথে আমার ম্যাচিং হয়, just email him. We'll be very happy to respond to this kind of email. Professor, trust me, they become so happy when somebody email, but just not silly question. Okay, funding আছে কি নাই এই ধরনের কোশ্চেনের জন্য প্রফেসরকে জিজ্ঞেস করা মানে এম্বারেসিং, কারণ ফান্ডিং আছে কি নাই জিনিসগুলো নরমালি আপনার ওয়েবসাইটে অ্যাভেলেবল। জাস্ট বি স্মার্ট, লুক ফর দিস। অনেক সময় অনেকে জিজ্ঞেস করেন ফান্ডিং কেমন, এই ফান্ডিং দিয়ে চলা যায় বা ইয়া করা যায়। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, ফান্ডিং দিয়ে চলা যায়, ভালো করেই চলা যায়। ওয়াইন স্টেট, আমি মুক্তাবাকে ওই দিন বলতেছিলাম, ওয়াইন স্টেট থেকে আমাকে যে ফান্ডিং দেয় বা ওটার ব্রেকডাউন হলো $58,000, লাইক নট নেসেসারিলি $58,000 আমাকে দিয়ে দেয়, বাট ওরা জিনিসটা কভার করে। যদি আমি ফান্ডিং না পাইতাম তাহলে ওই টাকাটা রিকোয়ার্ড, ওরা এটা দিয়ে টিউশন ফি কভার করে, ওরা ওই টাকা থেকে আমার ইন্স্যুরেন্স দেয়, ওরা ওই টাকা থেকে আমাকে একটা স্টাইপেন্ড দেয়, সেটা মিনিমাম। স্টাইপেন্ড ইজ নট রিয়েলি বিগ থিং, বলেই দেই, হয়তো অনেকে একটা আইডিয়া হবে। আমাকে দেয় $21,000 9 মান্থে। সো আপনার ফান্ডিংও হলো, আপনার এভরিথিং কমপ্লিট, দেন কাম টু ভিসা প্রসেসিং। সো ভিসা প্রসেসিং এ যেটা হয়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চায়। আপনার দেখবে যে আপনি যে ইউএসএ পড়াশোনা করতে যাইবেন আসলে কি যে কস্টটা হবে এটা কি কভার হবে কিনা আপনার ফান্ডিং থেকে বা আপনার ফ্যামিলি ইনকাম থেকে, সেটা সম্ভব কিনা। সো এটা আসলে ডিপেন্ড করে ফান্ডিং অফার আপনার কত টাকা দিচ্ছে এবং কস্ট অফ লিভিং, যে ওখানে কস্ট অফ লিভিং কত, টিউশন ফি কত। সো ওই আপনি একটু ক্যালকুলেশন করে দেখবেন যে ইউনিভার্সিটির টোটাল কস্ট অফ লিভিং, টিউশন এন্ড এভরিথিং কত এবং ফান্ডিং কত। সো ওটা যদি কভার্ড হয়ে যায় তাহলে তো আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লাগবে না। বাট অনেক সময়, অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে মাস্টার্স লেভেল যদি হয় তাহলে দেখা যায় যে আপনার নর্মালি আর কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আলাদা প্রয়োজন হয়, কারণ ফান্ডিং অফারটা নর্মালি কভার করে না।
আর মাথায় রাখবেন প্রসেসিং টাইম, ভিসা লাকি এনাফ তো ফার্স্ট টাইম হয়ে যাবে, যদি নাও হইতে পারে, সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং আমার জানার মতো অনেকেই সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম যে ভিসা হয়েছে, সো এই জিনিসগুলো আমাদের প্রসেসিং টাইমটা, এদিক দিয়ে আপনার ডেডলাইন, ক্লাস শুরু হয়ে যাবে আগস্টে, সো এই বিষয়গুলো মাথায় রেখে প্রসেসিং করতে হবে। One more slide, I'm sorry. So finally, খায়রুল, আমি একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছি। তোমার সময় তুমি যতটুকু নিতে পারো, ইটস ওকে। নো নিড টু টেনশন নিতে হবে না। okay, thank you so much, it helps me actually. So life in US, I would say nice, but nice in a sense you are independent to do anything. You can, so things are recognized. If you do hard work, you are recognized. So this is really nice feelings. Like for example, in Bangladesh, if you do hard work, sometimes you will be recognized, sometimes not. So this is the frustration sometimes comes. But here is the good thing is, if you do hard work, you will be recognized. For example, even if you consider myself, they're recognizing me, right? So it's nice, but the life is very expensive here. Living, tuition, everything. Like if it would be impossible to survive without funding. আপনি অনেকেই মনে করেন যে স্টাডি করব, তারপরে জব করব, কভার মানে আপনি কভার করবেন, রাইট? তো think about the amount I said, think about the amount I mentioned, like $58,000 is actually just to survive. আপনার টিউশন ফি ওয়াইনস্টের কথা যদি বলেন তাহলে $31,000, just 2 semester, 9 month. So job করে টিউশন ফি ম্যানেজ করা is just dream, মানে even hallucination. It's impossible, it's not possible. So expensive, definitely. And another question I often receive, like how tough is university education in US? I would say it's easy in a sense that you will be studying at least 16 hours in a day. So keep this in mind. US education is easy, but it's required you. If you are master student, I would say 16 hours. If you are PhD student, more than that. So yeah, even if you study at that much in Bangladesh, I would say education would be easy, right? So keep these things in mind. Future opportunities, I will leave it for Dr. Zamir, and thank you so very much for patience sharing. খায়রুল, 16 আওয়ার্স আপনি যে বললেন সেটা হচ্ছে কি উইকলি? Daily. ডেইলি 16 আওয়ার্স? Daily 16 hours. আচ্ছা। আমি যদি আমার কথা বলি, আমি রাত ঘুমাতে যাই 12টায়, সকালে ঘুম থেকে উঠি 5:30টায়. Just only some basic stuff I do, just having some food, washroom, and some rest maybe. And same thing my wife, she also in graduate program. So yeah, so it's easy, right? It's easy. অসংখ্য ধন্যবাদ খায়রুল আপনাকে। কারণ এই আমি শোনার পরে চিন্তা করতেছি যে আমাদের এর মাঝখানে আমাদেরকে সময় বের করে দেয়া এবং সকালবেলা 8টার দিকে উঠে আমাদের জন্য প্রেজেন্টেশন করা, অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আমাদের মাঝে যারা ইয়াং জেনারেশন আছেন, যাদের প্ল্যান হচ্ছে ইউএসএ তে যাওয়ার, এত এত সোজা করে, এত সহজ করে আমার মনে হয় না আর কেউ বলতে পারবে। একদম সহজ করে মানে সবার বোঝানোর জন্য খায়রুলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে শেয়ার করার জন্য। আর আমি আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই টিএলটির ওয়েবিনারটা আমাদের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে। তাছাড়াও আপনারা যদি আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চান, আপনারা জুম লিংকে গিয়ে আমাদের সাথে কানেক্ট হতে পারেন। আমি এখন আমাদের সেকেন্ড স্পিকারের কাছে যাব।
আহ, ও আপনাদের যদি কোনো কোশ্চেন কিউএনএ থাকে, আমরা আমাদের প্রেজেন্টারদের প্রেজেন্টেশন শেষ হলে আমাদের সবার কাছ থেকে আমরা কিউএনএ কোশ্চেন নিব। আপনারা লাইভে আপনারা লাইভে চাইলে কমেন্টস করতে পারেন, অথবা আপনারা জুম লিংকে এসেও কোশ্চেন করতে পারেন। আমাদের সেকেন্ড প্রেজেন্টার আমার আমার খুব ক্লোজ ফ্রেন্ড বলে নিচ্ছি, ডক্টর হাসান জামিল। ডক্টর হাসান জামিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হাই স্কুল ডোমিনিকান ইউনিভার্সিটি ফ্রম ইউএসএ। আমি ডক্টর হাসান জামিলের কাছে ছেড়ে দিচ্ছি তার তার বাকিটা শেয়ার করার জন্য, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এবং আরো জবের ক্ষেত্রে কি কি করা যাবে ইউএসএ তে সবকিছু শেয়ার করার জন্য। ওয়েলকাম ডক্টর হাসান জামিল, প্লিজ প্রসিড। Okay. Thank you so much, Mukta. Thank you, Opu, for the nice hosting. Of course, TLT কে অসংখ্য ধন্যবাদ, and সবাইকে শুভেচ্ছা যে আপনারা মানে এই দুর্যোগের মধ্যেও সবাই সুস্থ আছেন আশা করি, এবং সবাই আমাদের এই অনুষ্ঠানটাতে সবাই অংশগ্রহণ করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর অফকোর্স যেটা মুক্তা বলে, যদি প্রশ্ন থাকে অফকোর্স করবেন, আমরা দুজন মিলেই চেষ্টা করব, খায়রুল এবং আমি দুজন মিলে চেষ্টা করব আমাদের পার্সপেক্টিভ থেকে অ্যান্সার গুলো কভার করার জন্য। তো আমি শুরুতে যে আমি আমার প্রেজেন্টেশনটা তো ঠিক না, জাস্ট কিছু ইনফরমেশন শেয়ার করব অ্যাবাউট রিসার্চ এবং এমপ্লয়মেন্ট, এইগুলোর অপরচুনিটি নিয়ে। তো ওটা শেয়ার করার আগে আমি যেটা বলতে চাই যে খায়রুলের প্রেজেন্টেশনটা রিয়েলি ওটা খুবই ইনফরমেটিভ ছিল এবং খুবই সুন্দরভাবে গুছিয়ে সে বলেছে। সো আমি কয়েকটা জিনিস নোট নিয়েছিলাম যে ওখান থেকে, তো কয়েকটা জিনিস আমি অ্যাড্রেস করতে চাই। তো তিনটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে হেল্পফুল মনে হবে, যে খায়রুল যেটা বলেছে সেটা খুবই ইম্পর্টেন্ট, এবং পাশাপাশি আমার কাছে মনে হয় যে স্ট্র্যাটেজিক্যালি যদি আপনারা এইভাবে চিন্তা করেন তাহলে হেল্পফুল হবে। যেরকম একটা কথা বলতে চাই যেটা জিআরই এবং টোফেল নিয়ে। তো অনেকেই জিআরই এবং টোফেল নিয়ে চিন্তা করেন যে অফকোর্স দিস ইজ রিয়েলি এক্সপেন্সিভ, কারণ $110 বা $190 করে খরচ করার প্রতিটা এক্সামের পেছনে, এবং যদি আমাকে যদি খারাপ হয় রেজাল্টটা আবারও দিতে হবে, রিটেক করতে হয়, সো অনেক টাকা পয়সার ব্যাপার আছে সেখানে। সো আমি বলবো যে আপনারা যদি চিন্তা করেন যে ঢাকা ইউনিভার্সিটি ছাড়া পাশাপাশি অন্যান্য যে ইউনিভার্সিটি, যেরকম বাংলাদেশের বুয়েট থেকে কিন্তু বিশাল বড় একটা অংশ হায়ার স্টাডিজে আসেন। তো আমি দেখেছি যে আমি যখন আমার পিএইচডি করতাম, তো তাদের কাছ থেকে আমি যেটা জানতে পারলাম যে দে স্টার্ট রিয়েলি আর্লি, লাইক যখন তারা আন্ডার গ্রাজুয়েটে থাকে, ব্যাচেলার প্রোগ্রাম অনার্স প্রোগ্রামে থাকে, তখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে তারা হচ্ছে গিয়ে হায়ার স্টাডিজের জন্য কাজ শুরু করে দেয়। তো আপনি যদি মনে করেন যে টোফেল এবং জিআরই বা হায়ার স্টাডিজের জন্য আপনার কোনো ড্রিম আছে, তাহলে ইফ ইউ স্টার্ট আর্লি, তাহলে প্রিপারেশনটা সময়টা আপনি বেশি পাচ্ছেন। সো সেদিক থেকে আপনি যদি বেশি সময় নিয়ে বেশি প্রিপারেশন নিয়ে পরীক্ষাগুলো দিতে থাকেন, দেন আপনার কস্ট কিন্তু দেখা গেলো যে একদিক থেকে কমবে, এই কারণে যে আপনাকে একবারই টোফেল দিতে হচ্ছে বা একবারই জিআরই দিতে হচ্ছে। সো সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে ইফ ইউ স্টার্ট আর্লি ইটস রিয়েলি হেল্পফুল, এবং বি ভেরি স্পেসিফিক, বি ভেরি ফোকাস যে আপনি কি করতে চাচ্ছেন। আর একটা ব্যাপার যেটা আমি বলতে চাই যে রাইটিং স্যাম্পলের কথা যেটা বললো খায়রুল, ইটস রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। আর আমি যেটা বলবো যে আমাদের লাইব্রেরি প্রফেশনের মধ্যে, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স প্রফেশনের মধ্যে, যে আমাদের আমি যে বর্তমানে যে ইউনিভার্সিটিতে কাজ করছি সেখানে আমাদের একটা ইনহাউস পাবলিকেশন আছে কল্ড ওয়ার্ল্ড লাইব্রেরিজ। সো আমি একটু কাইন্ড অফ প্রমোট করছি সেই লাইব্রেরিটার ব্যাপারে, পাবলিকেশনটার ব্যাপারে। সো এটা হচ্ছে গিয়ে ওপেন অ্যাক্সেস জার্নাল। সো খায়রুল যেটা বললো যে আপনাদের যদি রাইটিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইটস রিয়েলি হেল্পফুল ফর ইয়োর অ্যাডমিশন প্রসেস। সো আমি বলবো যে আপনারা যদি কোনো ইন্টারেস্টেড টপিক থাকে, so please consider World Libraries as your publication host. So আমি হচ্ছে এর এডিটর, সো ডেফিনেটলি আপনারা আমাকে ইমেল করতে পারেন ওটার ব্যাপারে যদি পাবলিকেশন করতে চান। আমি আমাদের ওয়েবসাইটটাও শেয়ার করে দিব, তাহলে দেন ইউ ক্যান ইউ নো দ্যাট কোথায় পাবলিকেশনটা শেয়ার করতে হবে। সো ওপেন অ্যাক্সেস, সো ওটা দিলে দেখা হচ্ছে পরবর্তী সময় যখন আপনি প্রফেসরদের সাথে কথা কমিউনিকেশন করছেন, তখন তাদেরকে আপনি শেয়ার করতে পারবেন আপনার পাবলিকেশনের ব্যাপারে। আর একটা জিনিস যেটা বলবো যে ইমেলের ব্যাপারে বলছিল যে প্রফেসরের সাথে যে ইমেল করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে আপনি কি বিষয়ে রিসার্চ করবেন, আপনার রিসার্চ ফোকাসটা কি, রিসার্চ এরিয়াটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। তো সেই ইমেলটা যেন খুব
কপি পেস্ট না হয়ে যায়। মানে দেখা গেল যে আমি একটা ইমেলই একই কোয়েশ্চেন আমি বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরকে জিজ্ঞেস করছি, কিন্তু প্লিজ ডু নট কপি অ্যান্ড পেস্ট। এটা কিন্তু অনেকেই প্রফেসররা কিন্তু এখন দেখে, স্পেশালি আমেরিকাতে সবাই এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা প্রচুর আসছে এবং প্রচুর ইমেল পাচ্ছে তারা। সো দে নো দ্য কালচার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো যদি এরকম হয় যে আপনি একটা ইমেলই একটা প্রফেসরকে সেন্ড করলেন, আবার সেই একই কন্টেন্ট দিয়ে একই ইমেলের জিনিস দিয়ে কপি পেস্ট করে অন্য জায়গায় দিলেন, আমি বলছি না যে আপনারা করবেন, আমি জাস্ট সেইং যে এইটাকে অ্যাভয়েড করবেন। সো এটা করলে হয় কি, না হলে হয় কি, ইমেলটা পড়লে বোঝা যায় যে আসলে এই ইমেলটা কি আমার জন্য স্পেসিফিক্যালি লেখা নাকি জেনারেলি একটা ইমেল লেখা হয়েছে। সো প্রফেসররা তো মানুষ, সো দে অলসো হ্যাভ আইডিয়া যে কে কিভাবে ইমেলটা লিখছে। সো আমি বলবো যে ওই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে যাকে লিখছেন তার সম্পর্কে একটু জানার চেষ্টা করুন, তার প্রফেসর, তার রিসার্চ এরিয়াতে কি, তার সাথে আপনি কাজ করতে চান, কোন দিক থেকে কানেক্ট করতে আপনার সুবিধা হয়, ওইভাবে ইউজ করলে, ল্যাঙ্গুয়েজ ইউজ করলে ইটস রিয়েলি ইউজফুল বা প্রোডাক্টিভ হয় কমিউনিকেশনটা। আর একটা জিনিস মাথায় রাখবেন যে আমি এটা খুবই ভালো একটা ইম্পর্টেন্ট একটা কথা খায়রুল বলেছিল যে পড়ালেখার ব্যাপারে আমি বলবো যে 16 hours ইজ রিয়েলি রিয়েলি স্ট্যান্ডার্ড ইজ রিয়েলি হাই। আমি বলবো যে আমিও খায়রুলের মতো ব্যাক বেঞ্চার ছিলাম, বাট আমি আসলেই রিয়েলি ব্যাক বেঞ্চার টাইপেরই ব্যাক বেঞ্চার ছিলাম। আমি আসলে খায়রুল যেরকম ব্যাক বেঞ্চে থাকলে কিন্তু অনেকটা সুবিধা আছে যে ইউ ক্যান অবজার্ভ এনিথিং ইন ফ্রন্ট, হোয়াটস হ্যাপেনিং ইন ফ্রন্ট অফ ইউ। সো খায়রুলের স্ট্র্যাটেজিটা ছিল খুবই স্মার্ট যে সে ব্যাক বেঞ্চার, বাট হি ইজ অবজার্ভিং এভরিথিং হোয়াটস হ্যাপেনিং ইন ফ্রন্ট অফ হিম। মানে আমার জন্য যেটা সুবিধা হলো যে আমি ব্যাক বেঞ্চার, আসলেই ব্যাক বেঞ্চার, আমি কিছু বুঝতাম না। সো আমার জন্য আমি বলবো যে খায়রুল যেটা বললো যে 16 hours per day, it's really, of course, it's a really high ডক্টর standard. জামির, আমি একটু ইন্টারাপ্ট করি। ও Sure, sure. বলছিল ব্যাক বেঞ্চার, আমি বলতে চাচ্ছি আমি সবসময় ফার্স্ট বেঞ্চে বসতাম। তো পিছনে কি হইতো আমার কখনোই অবজারভেশনে হয় নাই, সেজন্য আমি সবসময় সামনে যেতে পারি না, পিছনেই আছি। So এটার প্রোস কনস সব দিকে আছে আসলে। সো হ্যাঁ, জাস্ট টু আমি আমার পয়েন্টটাতে যাচ্ছি। সো আমি বলবো যে 16 hours ইজ রিয়েলি, অফকোর্স, মানে আপনার ড্রিম যদি থাকে যে খায়রুল ইজ রিয়েলি অ্যান এক্সেপশনাল স্টুডেন্ট, অফকোর্স আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট ইন আ সেন্স যে সে 7টা ইউনিভার্সিটি ট্রাই করেছে, 7টা ইউনিভার্সিটি পেয়েছে। সো আমার স্ট্র্যাটেজি ছিল মোর প্র্যাকটিক্যাল ইন আ সেন্স যে যেহেতু আমি জানি যে আই এম রিয়েলি মিডল মিডিয়াকোর স্টুডেন্ট ইন আ সেন্স যে আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট না, কিংবা আমার ওরকম অ্যাসপিরেশনও নাই। সো আমি জানি যে আমি নর্মাল একজন স্টুডেন্ট, আমি কোনো কিছু একটা দিলে আমি পারবো সেটা করতে, দ্যাটস মাই স্ট্র্যাটেজি। সো আমি যখন ইউনিভার্সিটিগুলো চয়েস করেছিলাম, সো আমি হায়ার র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো চয়েস করেছি অফকোর্স, বাট আমি চেষ্টা করেছিলাম যে আমার ক্যাপাবিলিটি অনুযায়ী যে ইউনিভার্সিটিগুলো আছে, মিড র্যাঙ্কিং এর যে ইউনিভার্সিটিগুলো আছে, সেগুলোতে আমি ট্রাই করেছি। সো সেদিক থেকে হয় কি যে আমি যেহেতু মানুষটা লেজি, সো আই হ্যাভ দ্যাট অপশন টু বিকাম লেজি ইন দোজ ইউনিভার্সিটিজ অ্যাজ ওয়েল। সো মানে আপনি, এটা আমার পয়েন্টটা হচ্ছে কি, ইউ শুড নো হোয়াট ইউ আর কেপেবল অফ, অ্যান্ড ইউ শুড নো যে আপনি মন থেকে জানবেন যে আমি কতটুকু পরিশ্রম করতে পারবো বা কতটুকু এফোর্ট আমি দিতে পারবো। সো সেইভাবে আপনি প্ল্যানটা করতে পারবেন। সো যদি 16 hours ইজ আ রিয়েলি হায়ার স্ট্যান্ডার্ড আমি বলবো। পাশাপাশি আমি বলবো যে একেবারেই যে 16 hours পড়তে হবে এমন নয়, আমি অপোজ করছি না খায়রুলকে, বাট আমি বলবো যে আপনারা যদি 10-12 hour পড়ালেখা করেন, ইটস ওকে। সো পাশাপাশি লাইফও তো আছে। সো ডেফিনেটলি, বাট দ্যাট ডেফিনেটলি, আমি বলছি না যে আপনাদের ম্যাক্সিমাম এফোর্ট দেওয়া লাগবে না, বাট আমি বলবো যে হ্যাঁ, অফকোর্স দ্যাটস দ্য হায়ার স্ট্যান্ডার্ড, বাট অফকোর্স আপনি পাশাপাশি অন্যান্য কাজ করেও, অল্প সময় দিয়েও আপনি দেখা যাচ্ছে যে এফোর্ট দিয়েও কাজ আপনার এইমটা সাকসেসফুলি অ্যাচিভ করতে পারবেন। সো ওই 4টা কোয়েশ্চেন আমি আসলে অ্যাড্রেস করার জন্য একটু সময় নিলাম। সো লেটস গো ব্যাক টু মাই প্রেজেন্টেশন। আমি জাস্ট কয়েকটা স্লাইড শেয়ার করব। In the meantime, just a second, আমি জাস্ট একটু বলতে Sure, চাচ্ছিলাম, sure. ডক্টর জামির যেটা বলছিলেন 16 hours আসলে নট রিকোয়ার্ড ফর, আপনি যদি মানে মাস্টার্স পাস করতে চান বা পিএইচডি তে পাস করতে চান, আই ডোন্ট থিংক 16 hours রিকোয়ার্ড। বাট জামির ভাই যেটা বলছিলেন সবসময় যে আপনি যদি হায়ার স্ট্যান্ডার্ড সেট করতে চান, আপনার পাবলিকেশন দরকার, আপনার এগুলো দরকার। সো ওই অনুযায়ী আসলে বিষয়টা এরকম না, যদি আপনি ওইভাবে দেখেন যে 16 hours রিকোয়ার্ড টু স্টাডি, ইটস ইম্পসিবল,
Trust me, you cannot do it. But if you dream, okay, I want to do this, I want to publish this, I want to set this goal up, so, and you will enjoy it, right? This is what I am doing. Thank you. ওকে, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আমি মাঝখানে ছোট্ট একটু অ্যাড করতে চাই, যদি কেউ জব করে স্টাডির পাশাপাশি 16 আওয়ার্স অলমোস্ট ইম্পসিবল। ফুল ফান্ডেড স্কলারশিপ থাকলে তো আসলে এটা এরকম জব করতে হয় না। হ্যাঁ, ওকে। জবের ক্ষেত্রে যেটা হয় যে তখন পিএইচডিটা, আমেরিকার পিএইচডিটা যেটা খায়রুল মেনশন করেছে যে আমার মনে হয় যে যারা অডিয়েন্স আছেন তারা যদি কাইন্ডলি মিউট রাখেন তাহলে আমাদের সুবিধা হয়। তো যেটা বলছিলাম যে জবটা এখানে পিএইচডি যেটা আমরা করছি প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটাই কিন্তু একটা পার্ট অফ ইওর জব। সো আসলে আপনি ফুল টাইমের পাশাপাশি যদি অন্য কিছু করতে চান এডুকেশনের পাশাপাশি, এটা হচ্ছে ইম্পসিবল। কারণ ভিসার ব্যাপারটা এখানে খুব মাথায় রাখতে হবে। আমরা যখন আসি পিএইচডির জন্য বা রিসার্চের জন্য, এটা কিন্তু F1 ভিসা, স্টুডেন্ট ভিসা। সো ওই ভিসাতে কিন্তু আপনি আমেরিকাতে 20 ঘন্টা কাজ করতে পারবেন ক্যাম্পাসে, অন ক্যাম্পাসে, এবং সেই 20 ঘন্টা যে কাজের সময়টা সেটা হচ্ছে কি পিএইচডি সময়টাই কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হয়। ইন্টারন্যাশনাল অ্যাডমিশন থেকে আপনাকে ওইভাবেই কনফার্ম করে দেবে। আপনি যদি এর বাইরে যান তাহলে পরবর্তী সময় আপনার কিন্তু ভিসা পেতে খুব সমস্যা হবে, কারণ হচ্ছে কি এদের সবকিছু ইনফরমেশন গুলো ফেডারেল গভর্নমেন্টের কাছে চলে যায়। যে একটা লোক আপনি কারণ কোনো জব করতে যদি চান তাহলে আপনার প্রতিটা ইনফরমেশন গভর্নমেন্ট ইজ অলওয়েজ টেকিং ইউ, ট্র্যাকিং ইউর ইনফরমেশন, যে কোথায় আপনি যাচ্ছেন, কি করতেছেন। সো জব করাটা আসলে খুবই টাফ পিএইচডির পাশাপাশি, কারণ পড়ালেখাটা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট এট দ্যাট স্টেজ। সো যাই হোক, বাট দ্যাটস রিয়েলি আ ভ্যালিড পয়েন্ট। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার টকটা যেটা যে আমাদের খায়রুল যেটা বলছিল যে অ্যাডমিশনের প্রসেসটা ওভারঅল নট অনলি যে আমাদের LIS প্রফেশন বাট অলসো কমিউনিকেশন বা জেনারেলি যে প্রসেসগুলো আছে। সো আমি মোর স্পেসিফিক্যালি আমাদের LIS প্রফেশনের ব্যাপারটা বলবো। দুইটা জিনিস আমার মেইন টার্গেট থাকবে, একটা হচ্ছে গিয়ে রিসার্চ অপরচুনিটি কি কি আছে, প্লাস হচ্ছে গিয়ে LIS এর যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি কি কি আছে আফটার ইয়োর গ্রাজুয়েশন। সো রিসার্চ অপরচুনিটির কথা বলে যদি যেটা অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা আমেরিকাতে যদি আপনি ডিগ্রি নিতে চান তাহলে, এবং আমেরিকাতে যদি আপনি জব পেতে চান আফটার ইয়োর গ্রাজুয়েশন, তাহলে বি ভেরি শিওর যে আপনি লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স যে ডিগ্রিটা নিচ্ছেন সেই অফকোর্স সেটা যেন আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের অ্যাক্রিডেটেড কোনো প্রোগ্রাম থেকে হয়। সো আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন হচ্ছে গিয়ে এখানে আমাদের যেরকম বাংলাদেশে আই থিঙ্ক ইউজিসি ইজ দ্য বোর্ড, যেখান থেকে সবকিছু স্বীকৃতি দেওয়া হয় আমাদের প্রোগ্রামগুলা বা অন্যান্য জিনিসগুলো। সে ঠিক সেরকম যে আপনি যদি জব পেতে চান আমেরিকাতে আফটার ইয়োর গ্রাজুয়েশন, ইউ মাস্ট হ্যাভ অ্যান ALA accredited program degree. সো এটা হচ্ছে গিয়ে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন সেটা তাদের পলিসি অনুযায়ী করে থাকে। তো আমেরিকাতে প্রায় 60 ইনস্টিটিউশন আছে, 60টা ইউনিভার্সিটি, সেখানে আমেরিকা, কানাডা এবং আমেরিকার যে টেরিটরি পুয়ের্তো রিকো, এই 3টা জায়গাতে নর্থ আমেরিকা যেটা কনসিডার করা হয়, এই নর্থ আমেরিকান রিজিয়নে প্রায় 60 ইনস্টিটিউশন আছে যারা এই ALA accredited প্রোগ্রাম গুলো অফার করে থাকে। তো আমি আমার এই স্লাইডে আমার ALA এর এই যে একটা ডেটাবেস আছে সেই ডেটাবেসটা শেয়ার করেছি। আই হোপ আপনারা সবাই দেখতে পাচ্ছেন, রাইট? জি, দেখতে পাচ্ছি। সো এই অ্যাক্রিডিটেড প্রোগ্রামে যে একটা ডেটাবেস আছে, যে সেই সবগুলো ইউনিভার্সিটির ওদের ইনফরমেশন গুলো দেওয়া আছে। সো আপনি যদি ইউনিভার্সিটির কোনো অ্যাডমিশনের জন্য যেতে চান বা স্পেসিফিক্যালি কোনো ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চান, তাহলে অফকোর্স ওদের লিস্ট থেকে আপনি জেনে নেবেন যে কোন ইউনিভার্সিটি আপনি ট্রাই করবেন। সো এগেন আমি বলছি যে 60 ইউনিভার্সিটি আছে এটা, এবং আপনার জন্য ইটস রিয়েলি আ গুড অপরচুনিটি ফর রিসার্চ, যে কোন কোন ইউনিভার্সিটি কি কিভাবে অ্যাপ্লাই করছে, কি কি জিনিসগুলো অফার করছে আমাদের লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের জন্য। এবং এগুলো যেহেতু সার্চ ডেটাবেস, অফকোর্স বিভিন্ন রকম ভাবে আপনি সার্চ করতে পারেন, বাই স্টেজ, বাই লোকেশন, এগুলো থেকেও, প্লাস কি কি প্রোগ্রাম তারা অফার করে, ফেস টু ফেস নাকি অনলাইন নাকি
ক্যাম্পাস বেসড। পাশাপাশি যেটা ওরা দিয়ে থাকে যেটা হচ্ছে গিয়ে কি কি স্পেশালাইজেশন আছে, যে রিসার্চের জন্য কোন কোন এরিয়াতে তারা কাজ করে, একাডেমিক লাইব্রেরিতে কাজ করে নাকি আর্কাইভে কাজ করে নাকি ডিজিটাল লাইব্রেরিতে কাজ করে। সো বেসড অন অল দিস স্পেশালাইজেশন এই প্রোগ্রামগুলো তখন অ্যাক্রেডিটেশনের জন্য দিয়ে থাকে। সো সো যেটা ওই লাইব্রেরি আমেরিকান লাইব্রেরি অ্যাক্রিডিটেশনের প্রোগ্রামটা আপনারা ডেফিনেটলি ইউ শুড, আমি বলবো যে আপনারা অফকোর্স এটা ট্রাই করবেন, দেখবেন। এবং ওভারঅল প্রতিটা ইউনিভার্সিটিতেই যে ডিপার্টমেন্টগুলো আছে এখন মোরালেস আমাদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স যে ডিপার্টমেন্টগুলো আছে আমেরিকাতে, দে আর মোস্টলি শিফটিং টুয়ার্ডস ইনফরমেশন সায়েন্স, নট অনলি জাস্ট লাইব্রেরি সায়েন্স এনিমোর। সো ক্লাসিফিকেশন ক্যাটালগিং এর যে পার্সপেক্টিভ গুলো ছিল সেগুলো তো আসলে আস্তে আস্তে করে বিকজ অফ ডিজিটাল টেকনোলজির কারণে ইনফরমেশন গুলো তো এখন কমপ্লিটলি অনলাইন। ইন্টারনেটের কারণে আপনি ইনফরমেশন কিন্তু আর শুধুমাত্র লাইব্রেরির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। সো ইনফরমেশন ইজ এভরিওয়্যার রাইট নাও। দ্যাটস ওয়াই সেই ইনফরমেশন সায়েন্সের পার্টটুকু তারা নিয়ে নিচ্ছে। সো লাইব্রেরি সায়েন্সের অফকোর্স যে কোর ভ্যালুগুলা, কোর এরিয়াগুলো অফকোর্স সেটা তারা রাখছে, কিন্তু অ্যাডভান্স হচ্ছে মোর টুয়ার্ড ইনফরমেশন সায়েন্স। কেন? বিকজ অফ ইনফরমেশন ইজ এভরিওয়্যার। ইনফরমেশন ইজ নট বাউন্ড উইদিন এনি physical barrier বা লাইব্রেরি বা আর্কাইভের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। So of course these are the specializations like archives, digital librarianship, health librarianship, information system, law librarianship, তারপরে স্কুল লাইব্রেরি, মিডিয়া, youth and adult সার্ভিসেস যেটা খুবই পপুলার আমেরিকাতে। সো এই এরিয়াগুলো আপনি দেখে নেবেন বেসড অন ইউর ইনস্টিটিউশন, যে আপনি কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন। সো তারা কোনটাতে বেশি ভালো, কোন এরিয়াগুলোতে। আপনি যদি স্কুল লাইব্রেরিতে ভালো হতে চান, মানে রিসার্চ করতে চান, তো ডেফিনেটলি আপনাকে আপনার টার্গেট থাকবে যেন এমন একটা স্কুল ইউনিভার্সিটি খোঁজা যেখানে স্কুল লাইব্রেরি নিয়ে খুব বেশি পরিমাণে ভালো কাজ হয়। আপনি নট নেসেসারিলি দেখালো যে সব থেকে টপ যে ইউনিভার্সিটিটা এখানে আছে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের জন্য, তারা হয়তো বা স্কুল লাইব্রেরিতে অতটা ভালো না। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। দেখা হলো যে স্কুল লাইব্রেরির জন্য অন্য আর একটা ইউনিভার্সিটি ভালো। সো নট নেসেসারিলি যে র্যাঙ্কিং দেখে আপনার করতে হবে এমন না। আপনার এরিয়াতে, যে এরিয়াতে আপনি রিসার্চ করবেন, সেই এরিয়াতে কারা ভালো রিসার্চ করছে তা সেই ইউনিভার্সিটি চুজ করাটা ইজ মোর ইম্পর্টেন্ট। কারণ কি তখন ম্যাচিংটা ভালো হয়। ইটস অলমোস্ট লাইক আপনি ম্যারেজের সাথে তুলনা করতে পারেন বা একটা সম্পর্কের মধ্যে তুলনা করতে পারেন, যে ইফ ইউ ওয়ান্ট টু লিভ টুগেদার অথবা একটা একজন পার্টনার খুঁজতে চান, দেন ইউ শুড নো যে আপনাদের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল হচ্ছে কিনা। সো রিসার্চের ক্ষেত্রে এরকম যে আপনি যে রিসার্চটা করছেন সেই রিসার্চটা আপনি যে ইউনিভার্সিটি যাবেন তারা সেগুলো অফার করছে কিনা এবং আপনার কথাগুলো তারা শুনতে পারছে কিনা, সেই কানেকশনটা যেন হয় সেটা খুঁজে থাকাটা, ম্যাচ মেকিংটা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট উইথ ইউর ইউনিভার্সিটি। So program wise, of course, bachelor programs are যেটা undergraduate বা অনার্স প্রোগ্রাম আমরা বাংলাদেশে বলে থাকি, ওটা তো অফার আছে, প্লাস মাস্টার্স এবং পিএইচডি। সো এই তিনটা প্রোগ্রাম অফার করে থাকে। পাশাপাশি অনেকগুলো সার্টিফিকেট প্রোগ্রাম এখন বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে অফার করে, যেরকম মানে ইটস এ কাইন্ড অফ ক্যাশ কাউ টাইপের, মানি আর্নিং বা জেনারেশন করার জন্য, রেভিনিউ আর্ন করার জন্য। যেটা আমি ফান্ডিং এর ব্যাপারে অলরেডি অ্যাড্রেস করেছি এই ব্যাপারগুলো। মাস্টার্স এবং পিএইচডি এর ব্যাপারে আমি বলবো যে আমি প্রচুর প্রশ্ন পাই ইন আ সেন্স যে ভাই আমি মাস্টার্স করতে চাই, মাস্টার্স করার পরে কিরকম অপরচুনিটি আছে। কারণ অনেকে চায় যে আসলে মানে মাস্টার্স যেহেতু অল্প সময়, 1 থেকে 1.5 বছরের সময়, 1.5 থেকে 2 বছরের বড় যে সময় লাগে, পাশাপাশি পিএইচডি তে মোটামুটি প্রায় 5 থেকে 6 বছরও লেগে যায়, মাঝে মাঝে 4 থেকে 5 বছরের মোটামুটি লাগবেই। সো সেই ক্ষেত্রে অনেকে চায় যে শর্ট প্রোগ্রাম মাস্টার্স ওটাতে যায়, কিন্তু সমস্যাটা হলো যে আমাদের যেটা কারণ অলরেডি অ্যাড্রেস করেছে, আমিও সেটাকে রিএমফেসাইজ করতে চাই যে মাস্টার্সে আসলে এখানে অপরচুনিটিটা একটু, স্পেশালি আমাদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ফিল্ডের কথা আমি বলছি, যে একটু কম। ইভেন যারা এখানকার আমেরিকান ইউনিভার্সিটি, আমেরিকান স্টুডেন্ট যারা আছে, আমেরিকান সিটিজেন যারা, তারাও যখন অ্যাপ্লাই করে মাস্টার্সের, তাদেরও কিন্তু আউট অফ পকেট দিয়ে পড়তে হয়, মানে নিজের পকেটের পয়সা খরচ করে তারপরে পড়তে হয়। সো আমেরিকাতে education is really important in a sense, valuable, but really expensive as well. খুবই মানে এক্সপেন্সিভ যদি আপনি নিজের পকেট থেকে খরচ করতে চান। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু আমি এসেছি মানে
I was in a like I'm middle class বাংলাদেশি একটা ফ্যামিলি থেকে এসেছি, আমার ফ্যামিলি এরকম রিচ না বা এফোর্ডও করতে পারবে না এত টাকা পয়সা দিয়ে পড়ানো। সো পিএইচডি ক্ষেত্রে আমি বলবো আমি সেই জন্য পিএইচডিটা ট্রাই করেছি, এবং পিএইচডি কমপ্লিটলি ইন আ সেন্স মোর অপরচুনিটি ফর আস, কারণ হচ্ছে পিএইচডি তে ফান্ডিং বা স্কলারশিপের অ্যামাউন্ট খুব বেশি, এবং আপনি ফুল ফ্রি টিউশন পাচ্ছেন, স্যালারি বা স্টাইপেন্ড দেওয়া হচ্ছে প্রতি মাসে, আপনার এখানে হেলথ ইন্স্যুরেন্স একটা ব্যাপার আছে, সেই হেলথ ইন্স্যুরেন্স আপনার থাকতেই হবে, সেই সেই সুবিধাগুলো আপনাকে দেওয়া হচ্ছে আপনার ওই পিএইচডি প্রোগ্রামে। আপনাকে এক্সট্রা আর কোনো কাজ করতে হচ্ছে না, এবং যে টাকাটার কথা খায়রুল বললো অ্যাটলিস্ট এটা রেঞ্জ আছে, সো খায়রুল অলরেডি এটা মেনশন করেছে, এবং টিপিক্যালি দ্যাটস দ্য অ্যামাউন্ট সব ইউনিভার্সিটিতে দেওয়া হয়। এবং ওই টাকাতে আমি এটা বলবো যে খায়রুল এটা বলেছিল যে টাকাটার কথা, সেটা হচ্ছে কিন্তু মান্থলি কস্ট। সো সেটা আপনি কনভার্ট করেন বাংলাদেশি খরচে, ইটস রিয়েলি আমি বলবো যে ইটস রিয়েলি আমাদের জন্য খুবই ইনাফ। আমার জন্য মানে একটা স্টুডেন্ট অবস্থায় কিন্তু আমার একটা গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে এমন না, কিন্তু অ্যাসপিরেশন কিন্তু কম, লেখাপড়ার প্রতি মোটিভেশনটা বেশি থাকে। সো কম টাকা দিয়েও তখন কিন্তু চলা যায় স্টিল পিএইচডি স্টুডেন্ট, এবং অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে আসার পরে ওই টাকাটা ইজ রিয়েলি রিয়েলি মানে ওয়ে মোর দ্যান ইনাফ আমি বলবো, আমার জন্য ছিল। সো সো এই জন্যই বলি যে পিএইচডি তে পরিশ্রম বেশি, বাট আপনার অপরচুনিটিটাও বেশি, কারণ হচ্ছে গিয়ে আরো একটা সুবিধা জন্য রিসার্চের জন্য আপনাকে ট্রেন আপ করা হয়, প্লাস বিভিন্ন কনফারেন্সে আপনাকে পাঠানো হচ্ছে, ডিপার্টমেন্ট থেকে আপনাকে পাঠাবে, বা বিভিন্ন ভাবে প্রফেসর আপনাকে পাঠাবে বিভিন্ন কনফারেন্সে। সো ওই সুবিধাগুলো কিন্তু আপনি পাচ্ছেন যখন আপনি পিএইচডি প্রোগ্রামে যান, বা মাস্টার্স যখন আপনি করবেন সবকিছুই আপনাকে নিজে নিজে করতে হবে, নিজের টাকা দিয়ে খরচ করতে হবে। আপনি যদি মনে করেন যে মানে আমাদের স্পেশালি আপনি যদি স্কলারশিপ বা কোনো ট্রাভেল ফান্ড বা কোনো স্টুডেন্ট ফান্ড যদি না পান, তখন হচ্ছে দেখা গেল যে আপনাকে একটা কনফারেন্সে অ্যাটেন্ড করতে চান, তখন আপনার নিজের পকেট থেকে টাকা খরচ করে দিতে হবে, যদি আপনি মাস্টার্সে কথা বলছি। বাট যদি পিএইচডি প্রোগ্রামে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডিপার্টমেন্ট আপনাকে ফান্ড দিবে, যে তুমি কনফারেন্সে যাও, বছরে অ্যাটলিস্ট একটা থেকে দুটো তো অফকোর্স দেওয়া যাবে, হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট কনফারেন্স ভিজিট, কারণ হচ্ছে রিসার্চের এক্সপেনশনটা আপনার বাড়ছে, রিসার্চ সম্পর্কে আপনি জানতে পারছেন, নেটওয়ার্কিংটা হচ্ছে। সো আমি রিসার্চ এরিয়ার কথা বলি যে কোন কোন এরিয়াগুলোতে মোটামুটি রিসার্চ হয়। আই এম সরি যে আমি এখানে 4টা ইউনিভার্সিটির নাম লিখেছি, জাস্ট ফর এক্সাম্পল আই শুড হ্যাভ নেম দেম, লাইক ইউনিভার্সিটির নামগুলো উল্লেখ করার কথা দরকার ছিল, বাট লিঙ্কগুলো জাস্ট শেয়ার করা আছে। 4টা ইউনিভার্সিটির কথা বলছি, আমার কয়েকটা ফেভারিট ইউনিভার্সিটির কথা আমি বলছি। দুইটা ইউনিভার্সিটি আমার মানে খুবই ড্রিম টাইপের, যে ইউনিভার্সিটির যে প্রোগ্রামগুলো, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো আছে আমার জন্য খুবই মানে আই রিয়েলি অ্যাডমায়ার দেয়ার প্রোগ্রামস। একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের আই স্কুল, ইউনিভার্সিটি অফ ইলিনয়ের আরবানা শ্যাম্পেনের আই স্কুল, এবং আরেকটা যেটাতে আমি পিএইচডি করেছিলাম ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা, আর যেটাতে আমি বর্তমানে কাজ করছি ইউনিভার্সিটি অফ ডমিনিকান ইউনিভার্সিটিতে। সো আমি 4টার রিসার্চ এরিয়াতে পিএইচডি তে কি কি আছে সেটা আপনি শেয়ার করছি। সো সো এখন বর্তমানে যেহেতু আপনি রিসার্চ এরিয়াগুলো দেখলেই বুঝবেন যে এটা তো কনভেনশনাল লাইব্রেরি সায়েন্সের মতো না। আমরা যেরকম ক্লাসিফিকেশন, ক্যাটালগিং বা একাডেমিক লাইব্রেরি বা ডিজিটাল লাইব্রেরি এগুলোর ব্যাপার বুঝি, ওরকম না কিন্তু। সো দেখেন ডেটা সায়েন্স, ডিজিটাল ইউথ, হেলথ অ্যান্ড ওয়েলবিং, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, ইন্ডিজিনাস নলেজ, তারপর ইনফরমেশন অ্যান্ড সোসাইটি, লার্নিং সায়েন্সেস, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, সোশিও টেকনিক্যাল অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। সো এই রিসার্চ এরিয়াগুলোতে তারা এইগুলো নিয়ে তারা কাজ করে। সো যেহেতু এখন চারিদিকে, স্পেশালি আমি ডেটা সায়েন্সের কথা বলতে চাই, আস্তে আস্তে করে মানে ইনফরমেশন ইজ এভরিওয়্যার এবং ডেটা ইজ everywhere. So access to data is really becoming easier and effortless these days, because ইনফরমেশন টেকনোলজি কিন্তু প্রচন্ড রকম ভাবে অ্যাডভান্স হচ্ছে। আপনার মোবাইল ফোন বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, এগুলো থ্রু থেকে আপনি অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারেন। দ্যাটস ওয়াই যার কাছে যত বেশি ইনফরমেশন বা ডেটা আছে, those institutions or those companies are becoming regarded as higher অথবা মানে most valuable companies বা ইনস্টিটিউশন হিসেবে চিন্তা করা হয়। সো দ্যাটস ওয়াই ডেটা সায়েন্সের মার্কেটটা খুব
প্রচুর পরিমাণে ট্রেন্ড হচ্ছে এখন। যদিও ইউনাইটেড স্টেটসে ডেটা সায়েন্সের পরবর্তী সময় যেরকম মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ হচ্ছে এখন, ডেটা সায়েন্স মোর লাইক আপনি একটা থ্রেশহোল্ড লেভেল থাকে যখন কোনো কিছু শুরু হলো, তারপর পর শুরু হয় থ্রেশহোল্ড লেভেল থাকে, লাইক একদম টপ ম্যাক্সিমাম লেভেল, তারপরে নতুন আরেকটা জিনিস আসতে থাকে। সো ডেটা সায়েন্স আস্তে আস্তে করে দেখা যাচ্ছে যে থ্রেশহোল্ড লেভেলের দিকে চলে যাচ্ছে, মানে অলরেডি এস্টাবলিশ একটা এরিয়া। যদিও ডেটা সায়েন্স কিন্তু এটা নতুন কোনো সাবজেক্ট না, কিন্তু ইটস লাইক সেই পুরানো একটা কনসেপ্ট, বাট স্টিল নিউ নেম। কারণ ডেটা সায়েন্স আলটিমেটলি ইটস অল অ্যাবাউট অ্যানালিটিক্স এবং স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা, বা যেটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আপনাকে মোটামুটি ভালো হতে হবে। বাট নাম দেওয়া হচ্ছে ডেটা সায়েন্স কেন? বিকজ অফ অ্যাক্সেস টু ইনফরমেশন ইজ টোটালি কমপ্লিটলি নিউ আর ইন দিস ডেজ, বিকজ সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই থ্রুতে অনেক ইনফরমেশন কিন্তু রিয়েলি পাওয়া যাচ্ছে। দ্যাটস ওয়াই ডেটা সায়েন্সের ফিল্ডটা এখন আস্তে আস্তে করে বাড়ছে। দ্যাটস ওয়াই নতুন নাম দেওয়া হয়েছে ডেটা সায়েন্স, বাট আলটিমেটলি সেই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসই কিন্তু আপনাকে করতে হচ্ছে। পাশাপাশি আরো একটা ইউনিভার্সিটির কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে যেরকম ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেনের, ওদের প্রোগ্রামটা আবার যেরকম মোর লেস ব্লেন্ডেড কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন সায়েন্স এটাও আছে, প্লাস পাশাপাশি কোর লাইব্রেরি সায়েন্সের প্রোগ্রামগুলো যেরকম আর্কাইভস, তারপর হচ্ছে গিয়ে লাইব্রেরি প্রোগ্রামগুলো, ডিজিটাল লাইব্রেরি প্রোগ্রামগুলো ওদের আছে। সো দিজ আর দেয়ার রিসার্চ এরিয়াস: আর্কাইভস এন্ড প্রিজার্ভেশন, argumentation, artificial intelligence and machine learning, community informatics, computational social science বা social computing, mostly social media বা internet based research এর উপরে কাজ করে তারা। computing for social good মানে হচ্ছে কি আপনি যে কোনো ধরনের ডেটা নিয়ে কাজ করেন না কারণ ultimately your purpose is to provide a good insight about that aspect. So যেরকম এখন প্যান্ডেমিক বা কোভিড-19 নিয়ে কাজ হচ্ছে, সো আপনি কোভিড-19 নিয়ে আপনার এরিয়াতে কিভাবে এফেক্ট হচ্ছে সেই ডেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। সো দ্যাটস বিকামিং মোর লাইক কম্পিউটিং ফর সোশ্যাল গুড। কালচারাল ইনফরমেটিক্স অ্যান্ড হেরিটেজ, মোর লাইক আপনি লাইব্রেরি বা আর্কাইভ বা মিউজিয়াম এগুলা কিভাবে কাজ করছে সেগুলা নিয়ে ওভারঅল রিসার্চ করা, ডেটা অ্যানালিটিক্স এবং হিউম্যান সেন্টার্ড data curation. So there are so many ways you can think about. এবং আরেকটা জিনিস রিসার্চ এরিয়াতে আমি আপনাদের অ্যাটেনশন ড্র করতে চাই, সেটা হচ্ছে গিয়ে এথিক্স এবং হচ্ছে গিয়ে পলিসি মেকিং। যে ইনফরমেশন পলিসি এবং ইনফরমেশন প্রাইভেসি এই ব্যাপারগুলো আমেরিকাতে ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। কারণ কি আমাদের বাংলাদেশে ব্যাপারগুলো একটু ফরেন কনসেপ্ট ইন আ সেন্স, যে ইনফরমেশন প্রাইভেসি যেরকম আমরা ইনফরমেশন যেরকম সোশ্যাল মিডিয়া যখন ইউজ করছি নানান ধরনের ইনফরমেশন কিন্তু আমরা শেয়ার করে দিচ্ছি অ্যাবাউট ইয়োর সেলফ, আপনার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করে দিচ্ছেন। কিন্তু আমেরিকাতে ব্যাপারগুলো হচ্ছে উল্টা হয়, যে দে ডোন্ট ওয়ান্ট টু শেয়ার দেয়ার পার্সোনাল ইনফরমেশন এবং সেই ইনফরমেশন প্রোটেক্ট করতে চায়, প্রোটেক্ট করে রাখতে চায়। সো যেরকম আপনি ফেসবুকের থ্রুতে যদি ফেসবুক দেখা গেল যে আপনার সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনি অনেক ইনফরমেশন আপনার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করে দিচ্ছেন যখন, তখন কিন্তু আলটিমেটলি ইউ আর গিভিং ইউর ইনফরমেশন টু ফেসবুক অর গুগল, and ultimately Facebook and Google is becoming the richest companies in the world. So ওদের কিন্তু কোনো, they are not creating any content, they are not creating any resources, they are just creating an infrastructure। সেখানে গিয়ে আমরা ইনফরমেশন শেয়ার করছি ইউজাররা, এবং সেই ইনফরমেশনগুলো ক্যাপচার করে they are providing ads বা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় আমাদেরকে, যে এই অ্যাড দেওয়া হচ্ছে, আলটিমেটলি দে আর টেকিং মানি রেভিনিউ ফ্রম দোজ অ্যাডস। সো এই যে ইনফরমেশন প্রাইভেসি, আপনার ইনফরমেশন নিয়ে তারা দে আর বিকামিং রিচার। সো এই ব্যাপারগুলো নিয়ে কাজ হচ্ছে প্রচুর পরিমাণে আমেরিকাতে, এবং এর এগেইনস্টে কিভাবে কাজ করতে হবে, এথিক্স যেটা বলে, সেই এথিক রিসার্চ গুলো খুব বেশি পরিমাণে রিসার্চ এরিয়াতে আসে। পাশাপাশি হেলথ ইনফরমেটিক্স বা হেলথ বা মেডিকেল লাইব্রেরি গুলো খুবই বড়, এবং এখানে হসপিটাল গুলো রিয়েলি ম্যাসিভ। সো এবং পেশেন্টের যেটাগুলো খুবই প্রোটেক্টেড থাকে, পেশেন্টের যেহেতু লার্জ হসপিটালস, লার্জ নাম্বার অফ পেশেন্টস আর দেয়ার, সো দে আর স্টোরিং ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইনফরমেশন ফ্রম দেয়ার পেশেন্টস। সো ওইগুলা ম্যানেজ করার জন্য কিন্তু মেডিকেল লাইব্রেরিয়ান দরকার। সো তাদেরকেও অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে হয়। সো বায়ো ইনফরমেটিক্স বা হেলথ ইনফরমেটিক্স নিয়ে তাদের কাজ করতে হয়। সো এরকম পাশাপাশি আরো অনেক কিছু নিয়ে তারা কাজ করে। আমার ইউনিভার্সিটি যেরকম ইউনিভার্সিটি সাউথ ক্যারোলিনাতে যেটা ছিল, তারাও ডেটা সায়েন্স, নলেজ ম্যানেজমেন্ট, ইনফরমেশন পলিসি,
সার্ভিস মডেলিং এগুলা নিয়ে কাজ করে। বাট একটা জিনিস আপনার মাথায় রাখবেন যে এই যে বিভিন্ন ধরনের যে রিসার্চ এরিয়া নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি কাজ করছে, এটা কিন্তু ডিকটেট করে ইন আ সেন্স যে আপনার কি কি ধরনের প্রফেসর আছে। আপনার ডিপার্টমেন্টে যেই প্রফেসর যেই রিসার্চ নিয়ে কাজ করে, একটা ইউনিভার্সিটি কিন্তু সেই এরিয়াগুলাই কিন্তু অ্যাডভার্টাইজ করতে পারে। আপনি মনে করেন যে ডেটা সায়েন্সের কিছু প্রফেসর আছে, দ্যাটস ওয়াই দে আর সেইং যে আমার ইউনিভার্সিটিতে ডেটা সায়েন্সের রিসার্চ এরিয়া আছে। তারা যদি এই কাজটা না করে থাকে এবং তারা যদি বলে যে না আমার ডেটা সায়েন্স আছে, দ্যাটস লাইক ফলস ইনফরমেশন দেওয়া হয় তাহলে। সো এই যে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রিসার্চ এরিয়া, এটার মূল পেছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কাজ করছে প্রফেসররা, কোন কোন ধরনের প্রফেসর আছে, তারা কি ধরনের এরিয়া কাজ করে, বিকজ আলটিমেটলি প্রফেসররাই কাজ করে এবং প্রফেসররাই রিসার্চ করে, ওই রিসার্চ গুলাই ইউনিভার্সিটিগুলো পাবলিশ করে বা পাবলিসাইজ করে আর কি। তো I'm going back to my slide again. সো পিএইচডি জার্নিটা যেটা আমি বলবো যে খায়রুল অলরেডি বেশ কিছু অংশ বলেছে, বাট আমি যেটা বলবো যে আমাদের লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে টিপিক্যালি যদি আপনি ধরেন এটার আমি দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল, আমি বলছি না দিস ইজ দি এক্সাক্ট লুক লাইক অর পিকচার, বাট দিস ইজ ওয়ান টিপিক্যাল এক্সাম্পল। প্রায় 4 থেকে 5 বছরের একটা সময়সীমা আপনি পিএইচডির জন্য আপনি অ্যাটলিস্ট ধরে রাখতে পারেন। অনেক ক্ষেত্রে 6 বছর লাগতে পারে, ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের ক্ষেত্রে। সো টিপিক্যালি আমি যদি 5 বছর চিন্তা করে রাখা হয়, অ্যাটলিস্ট একটা স্টুডেন্ট 5 বছর থাকবে পিএইচডি প্রোগ্রামে, সেটা চিন্তা করা হয়। তো ফার্স্ট ইয়ারে খুব সহজ, আপনি জাস্ট কোর্স নিচ্ছেন, কনফারেন্সে অ্যাটেন্ড করছেন, বিভিন্ন ধরনের জায়গা যাচ্ছেন। সেকেন্ড ইয়ারে গিয়ে আপনার সময়টা বাড়ছে, আপনি কোর্সও নিচ্ছেন, পাশাপাশি কনফারেন্স যাচ্ছেন, পাশাপাশি আপনাকে রিসার্চের কাজটাও শুরু করতে হবে আস্তে আস্তে করে, পাবলিকেশন লেখার কাজগুলো, টিচিং এর রেসপন্সিবিলিটি নিতে হবে। হয়তো বা আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট ইনস্ট্রাক্টর হিসেবে কোর্স নিবেন, অথবা একজন ফুল প্রফেসর থাকবে, তার আন্ডারে আপনি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন, তাকে বিভিন্ন গ্রেডিং এ হেল্প করা বা বিভিন্ন খাতা, মানে যেটা বাংলায় বলে আর কি খাতা দেখা আর কি। সো গ্রেডিং করা আর কি, যে পরীক্ষা হলো, স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট দিয়ে জমা দিল, আপনি সেগুলোকে রিভিউ করবেন এবং প্রফেসরকে আপডেট করবেন যে কি কি পরিমাণে তারা রুব্রিক ফলো করছে, কি করে না। সো টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা যায়, অথবা ইন্ডিপেন্ডেন্টলি আপনি কোর্স পড়াতে পারেন। পাশাপাশি আপনার একটা পিএইচডি কমিটি ফর্ম করতে হবে, যে আপনার অ্যাডভাইজার থাকা, যে আপনাকে মূল রিসার্চ জন্য লিড করবে, যে আপনি যে রিসার্চ করছেন সেই এরিয়ার একজন প্রফেসর প্লাস আপনার রিসার্চ ইঞ্জিনিয়ার, দুজন মিলে কাজ করবেন এবং আপনারা ওই প্রফেসরটা সবসময় আপনাকে লিড করবে যে কি করতে হবে। পাশাপাশি আপনাকে একটা কমিটিও ফর্ম করতে হবে, 4 থেকে 5 জনের একটা কমিটি, যেখানে 3 জন আপনার ডিপার্টমেন্ট থেকে আসবে, আপনার ডিপার্টমেন্ট চেয়ার, ডিপার্টমেন্ট পিএইচডি সুপারভাইজার তো অফকোর্স আছেনই, প্লাস একজন এক্সটার্নাল মেম্বার, সে হতে পারে আপনার ডিপার্টমেন্টের বাইরে, সেটা আপনার ইউনিভার্সিটির একজন কেউ হতে পারে, অথবা বাইরের কারোর সাথে আপনি একই এরিয়াতে কাজ করেছেন, যে ভালো জানে আপনার কাজ সম্পর্কে, আপনাকে হেল্প করতে পারে রিসার্চ নিয়ে, সেই একজন মানুষ এক্সটার্নাল কমিটি মেম্বার হিসেবে কাজ করে। তো সেই কমিটিটা ফর্ম করতে হয় মোর লাইক সেকেন্ড ইয়ারে, বাট ইট ডিপেন্ডস অন ইউনিভার্সিটি পলিসি ওয়াইজ, ইটস নট যে এটাকে এইরকম হতে পারে, এরকম নয়। কোর্স থার্ড ইয়ারেও ঠিক একই প্রসিজার আছেন, বাট ওখানে গিয়ে আপনাকে কি করতে হবে, কম্প্রিহেন্সিভ এক্সাম এবং ডিসার্টেশন প্রপোজাল। এখানে যেহেতু আমেরিকান কনসেপ্ট, যেহেতু আমেরিকাতে পিএইচডির থিসিসটাকে আমরা এখানে ডিসার্টেশন বলে থাকি মোরালেস। সো কম্প্রিহেন্সিভ এক্সামটা আপনাকে অ্যাটেন্ড করতে হবে। কম্প্রিহেন্সিভ এক্সামে মানে হচ্ছে গিয়ে আপনার যে রিসার্চ এরিয়াগুলো আছে, আপনার কমিটি মেম্বার যারা আছে তারা কয়েকটা কোয়েশ্চেন দিয়ে থাকে। সো কোয়েশ্চেনগুলো হচ্ছে গিয়ে রিসার্চ ওরিয়েন্টেড এবং লিটারেচার রিভিউ ওরিয়েন্টেড এবং ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল ওরিয়েন্টেড হয়ে থাকে। সো এই কোয়েশ্চেন আপনার যে 5 জন মেম্বার আছে আপনার কমিটিতে, 5টা প্রশ্ন প্লাস একজন যে পিএইচডি অ্যাডভাইজার থাকবে, সে 2টা থেকে 3টা কোয়েশ্চেন দিয়ে থাকে, ডিপেন্ড করে যে ইউনিভার্সিটি পলিসি কি। সো ওই কোয়েশ্চেন গুলো দেওয়ার পরে আপনাকে ওপেন বুক টাইপের কোয়েশ্চেন দেওয়া হয়, যে আপনাকে কোয়েশ্চেন দেওয়া হবে, আপনাকে সময় দেওয়া হয় 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মতো, তারপর আপনাকে ওটাকে সাবমিট করতে হয়। তো এই কম্প্রিহেন্সিভ এক্সামটা হচ্ছে গিয়ে ইটস রিয়েলি ক্রিটিক্যাল, অনেকে ফেইল করে,
অনেকে দুবার দিতে হয়, কারণ কোয়েশ্চেন গুলো খুবই হার্ড থাকে এবং খুবই ক্রিটিক্যালি থাকে। বাট আপনি যদি জানেন আপনার টপিক গুলো খুব ভালো, ইটস রিয়েলি ইজি। এন্ড অলসো আপনার যদি কমিটি মেম্বার্স গুলো ভালো থাকে পিএইচডি কমিটি, দেন ইটস রিয়েলি অ্যান ইজি প্রসেস। সো যাই হোক, সেই কম্প্রিহেন্সিভ এক্সাম পাস করলে দেন ইউ আর এবল টু গো ফর ডিসার্টেশন প্রপোজাল। মানে হচ্ছে আপনি পিএইচডি তে যে কাজটা করছেন থার্ড ইয়ারে গিয়ে আপনাকে অফকোর্স এই প্রপোজালটা সাবমিট করতে হবে যে আপনি মেইন রিসার্চটা আপনি কি নিয়ে হচ্ছে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আপনি সবকিছু এক্সপ্লোর করলেন যে কোন কোন এরিয়াতে আপনার ভালো ভালো রিসার্চ করা যায়, কোন এরিয়াতে আপনার গেলে সুবিধা হয়, প্লাস আইডেন্টিফাই করতে পারবেন যে কোন কোন এরিয়াতে আপনি আসলে স্পেসিফিক্যালি যেতে চান। সো বেসড অন দোজ ইনফরমেশন আপনি আলটিমেটলি একটা টপিক চুজ করবেন এবং সেটার আমরা উপরে প্রপোজাল সাবমিট করবেন, যেটা ফোর্থ ইয়ারে গিয়ে ইউ হ্যাভ টু গো ফর রাইটিং। Ultimately, last 2 years of the PhD process is known as like আপনার writing process. এখানে বলে যে it's like অন্ধকার যুগের মতো, কাইন্ড অফ আপনাকে পুরো সারাক্ষণ লেখা নিয়ে ব্যস্ত থাকতে হবে। মোটামুটি মনে করেন যে 200 থেকে 250 পেজের একটা ম্যানুয়াল আপনাকে ম্যানুস্ক্রিপ্ট আপনাকে সাবমিট করতে হবে বাই দ্য এন্ড অফ ইওর প্রোগ্রাম। সো পাশাপাশি আপনাকে যেটা আরো একটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ডিসার্টেশনের সাথে সাথে আরেকটা যেটা করতে হবে যে জব হান্টিং এর একটা বিশাল বড় প্রসেস। যদি আপনি আমেরিকাতে জব এমপ্লয়মেন্টের জন্য সুযোগ খুঁজেন, তাহলে অফকোর্স এমপ্লয়মেন্টের জন্য অফকোর্স ইউ হ্যাভ টু স্টার্ট লুকিং ফর জব অ্যাটলিস্ট আপনার ফোর্থ ইয়ারে গিয়ে বা ফিফথ ইয়ারে গিয়ে। সো ওই জব হান্টিং প্রসেস ইজ রিয়েলি পেইনস্টেকিং প্রসেস, সেটা মানে অনেকগুলো সময়ের ব্যাপার আছে, ওখানে অনেকগুলো ক্রিটিক্যাল থিঙ্কিং এর ব্যাপার আছে। সো ওভারঅল যদি আপনি জবের হান্টিং এর পরে আপনার জব হয়ে যায়, দেন সবাই করে কি, মানে স্পেশালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা, যে দে ডিফেন্ড দেয়ার ডিসার্টেশন। যখন তারা জানে যে একজন জব পেয়ে যাচ্ছে, সিকিউর হয়ে গেছে একটা জব, দেন তারা জবটা পিএইচডিটা তারা ডিফেন্ড করে দেয়। তখন এটা করলে সুবিধা হয় এই কারণে যে আমরা যেহেতু স্টুডেন্ট ভিসা থাকি, সো স্টুডেন্ট ভিসা থাকলে আপনার কিন্তু আপনার ফান্ডিং আসছে কি আসছে না সেটা নিয়ে আপনাকে খুব ইম্পর্টেন্ট থাকতে হবে। আপনার যখন ডিফেন্স হয়ে যাবে পিএইচডি সাবমিট হয়ে যাবে, তখন কিন্তু ইউ আর ইনটু আ ডিফারেন্ট ভিসা ক্যাটাগরি, তখন আপনাকে অন্য ভিসাতে চলে যেতে হবে। সো ওই সময়টা খুবই ক্রিটিক্যাল। সো দ্যাটস ওয়াই ওই সময়টা আপনি কিভাবে ডিসাইড করছেন সেটা খুবই ওয়েল প্ল্যান হতে হবে। না হলে যদি আপনি আপনি আউট অফ স্ট্যাটাস হয়ে যান ভিসার ক্ষেত্রে, এটা খুবই খুবই খারাপ ফেডারালি, মানে স্পেশালি পরবর্তী সময়ে জব পাওয়ার ক্ষেত্রে বা পরবর্তী সময়ে আমেরিকান ভিসা পাওয়ার ক্ষেত্রে। তো যাই হোক, মনে করেন আপনি সাকসেসফুলি জব পেয়ে গেলেন এবং তখন আপনি ডিফেন্ড দিয়ে ফেলেন। সো ওভারঅল 5 বছরের একটা প্রোগ্রাম আপনাকে মাথায় রাখতে হবে এবং 3 থেকে 4 বছরেও অনেক সময় কমপ্লিট করে ফেলে যদি আপনার কোর্স ওয়ার্ক আগে থেকে খুব ভালো বা হাইলি কোয়ালিফাইড হয়ে থাকেন। বাট আমি বলবো যে যেহেতু আমি এইরকম প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছি, আই অলসো বিলিভ যে আপনাদেরও বাংলাদেশি যেহেতু চিন্তা করছেন, আপনাদেরও এই 4-5 বছরেরই একটা সময় লাগতে পারে। এবার আসি একটু শিফট, মানে আমার এরিয়াটা একটু শিফট করি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। সো এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যে আপনি কোথায় কোথায় সুযোগ আছে আফটার গ্রাজুয়েশন, স্পেশালি পিএইচডির পরে, একাডেমিয়া বা ইউনিভার্সিটি গুলা যেখানে এডুকেশন বা প্রফেসরশিপ বা টিচিং আছে, সেখানে লাইব্রেরি, আর্কাইভ, মিউজিয়াম এগুলো তো আছে, প্লাস ইন্ডাস্ট্রি বলতে বেসিক্যালি ইনফরমেশন টেকনোলজি ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রি গুলো আছে, সেই এরিয়াগুলো ইজ রিয়েলি রিমার্কেবল ফর আওয়ার প্রসেস। সো ইনফরমেশন টেকনোলজি বলতে গুগল বা ফেসবুক বা এরকম যে কোম্পানিগুলো আছে, সেখানে কিন্তু লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের প্রোগ্রামের ডিগ্রি স্টুডেন্টরা কিন্তু যাচ্ছে, কারণ রিসার্চের সাথে অনেক মিল থাকে, ইনফরমেশন সায়েন্স রিলেটেড কাজ করছে। সো কি কি ধরনের পজিশন আপনারা হোল্ড করতে পারেন, সেটা হচ্ছে ফ্যাকাল্টি, অফকোর্স অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা আস্তে আস্তে করে সেগুলো বিভিন্ন ধরনের অপশন আপনারা পাবেন। লেকচারার পজিশনে অনেকে জয়েন করে থাকে আর্লি স্টেজে, ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করছেন। তারপর পাশাপাশি আছে লাইব্রেরিয়ান, আর্কাইভিস্ট, কিউরেটর বা মিউজিয়ামে কাজ করার সুযোগ। আপনি একজন রিসার্চার হিসেবে কাজ করতে পারেন। এখানের ইনফরমেশন সায়েন্সের যে এরিয়াগুলো আছে তাদের মধ্যে একটা হচ্ছে গিয়ে ইউজার এক্সপিরিয়েন্স রিসার্চ বা মেশিন হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, মানে হচ্ছে যে আপনি ইউজার ওরিয়েন্টেড যে রিসার্চ গুলো আছে, যখন আপনি ইনভাইট করবেন বিভিন্ন ধরনের পার্টিসিপেন্টদেরকে টু গেট টু নো লাইক হাউ দে ইউজ এ স্পেসিফিক টেকনোলজি,
to understand their experience behavior. ওই research experience is really important. So user experience research is really a big field in information science area. So ওই user experience researcher হিসেবে বিভিন্ন বড় বড় কোম্পানিতে আপনার জবের সুযোগ আছে। গুগল বলেন, ফেসবুক বলেন, IBM, সবগুলো বড় বড় কোম্পানিগুলোতেই কিন্তু তাদের ইউজার এক্সপিরিয়েন্স রিসার্চার আছে এবং দে আর রিয়েলি হাইলি পেইড। ডেটা সায়েন্টিস্ট, যেটা শুরুতেই বলেছিলাম যে ডেটা সায়েন্টিস্ট একদম খুবই বাড়ছে। সো সোশ্যাল মিডিয়া বা আমরা যেহেতু ইন্টারনেট বেসড রিসার্চ প্রচুর করা হয় ইনফরমেশন সায়েন্সের দিক থেকে, সেই ডেটা সায়েন্টিস্টের রোলগুলো আস্তে আস্তে করে বাড়ছে। অ্যাডমিনিস্ট্রেশনে, যদিও অ্যাডমিনিস্ট্রেশন বলতে আপনি যে কোনো কোম্পানির ম্যানেজার বা বিভিন্ন ধরনের যে ওভারঅল অ্যাডমিন পজিশনে, সিনিয়র লেভেল এক্সিকিউটিভ পজিশনে আপনাদের জব হতে পারে, বাট ডিপেন্ড করে যে আপনি কিভাবে আপনার পিএইচডিটাকে সেট আপ করেছেন। সো দ্যাট অ্যাকচুয়ালি হেল্পস ইউ টু ফাইন্ড সুটেবল পজিশন in the next term. সো আমি স্পেসিফিক্যালি একজন ফ্যাকাল্টি, সো আমি বলবো যে ফ্যাকাল্টি অপরচুনিটির ক্ষেত্রে যে প্রসেসটা, সেটার কথা আমি বলতে চাই যে আফটার গ্রাজুয়েশন অফকোর্স জব পাওয়াটা ইটস রিয়েলি রিয়েলি পেইনসটেকিং প্রসেস, যেটা খায়রুল বারবারই স্টুডেন্ট ইয়ের কথা বলেছে। এমপ্লয়মেন্ট ক্ষেত্রে ঠিক সেরকম খুবই কঠিন একটা প্রসেস, বাট ইটস ডুয়েবল, যেহেতু সবাই করছে, অফকোর্স আপনিও যদি করতে পারবেন। সো ওভারঅল প্রসেসটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনার ফোন ইন্টারভিউ অথবা অনলাইনে অথবা জুমে অথবা স্কাইপে ইন্টারভিউ হবে। স্ক্রিনিং টেস্ট বলে এটাকে, যে আপনি যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন, আর ইউ রিয়েলি দ্যাট পারসন অর নট, সেই ম্যাচটা দেখা হয় অনলাইন বা ফোন ইন্টারভিউতে। সো ওগুলো হয়ে যাওয়ার পরে, ইফ ইউ পাস দ্যাট স্ক্রিনিং টেস্ট, দেন ইউ উইল বি ইনভাইটেড ফর ক্যাম্পাস ভিজিট। মানে হচ্ছে গিয়ে একটা ডে লং একটা স্কেডিউল থাকে, দেখা গেল যে আপনাকে একটা স্পেসিফিক টাইমে বলা হচ্ছে ক্যাম্পাসে আসার জন্য। তো একটা স্পেসিফিক ডেতে আসার পরে সেই সকাল 9টা থেকে প্রায় মনে করেন দুপুর 3টা বা 4টা 5টা পর্যন্ত আপনাকে বিভিন্ন ধরনের স্টেপে যেতে হয়। প্রথমে প্রেজেন্টেশন দিবেন, কমিটি, যে একটা সার্চ কমিটি থাকে এমপ্লয়মেন্ট হায়ারিং এর জন্য, সো সেই কমিটির সাথে মিটিং করতে হবে, ইন্টারভিউ থাকে, প্রেসিডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি তার সাথে একটা মিটিং থাকে, প্রভোস্ট, ডিন, ইন্ডিভিজুয়ালি আধা ঘন্টা করে একটা করে মিটিং থাকে। তারপর অন্যান্য আরো অনেক প্রেজেন্টেশনের মধ্যে আপনাকে রিসার্চ প্রেজেন্টেশন করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে স্টুডেন্টদের সামনে, যে একটা ক্লাসে গিয়ে। তারপর ওভারঅল একটা লাস্ট একটা ফাইনাল চেক আপ থাকে, যে আপনি আবার কমিটি যে হায়ারিং কমিটি আছে তাদের সাথে আবার একটা মিটিং থাকে আলটিমেটলি। সো এটা পুরো ডে লং প্রসেস, যেটা যদি সুবিধা হচ্ছে গিয়ে ওই খরচটাও যে ইউনিভার্সিটি আপনাকে হায়ারিং এর জন্য কল করবে তারাই আপনাকে বেয়ার করবে আর কি, সেটা আপনাকে আউট অফ পকেট থেকে দিতে হবে না। ওই ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি আপনাকে হায়ারিং এর জন্য ডাকলো, সে তারাই আপনাকে বেয়ার করবে সব খরচ। প্লাস এটা যদি আপনি সাকসেসফুলি পাস করে থাকেন, দেন নেক্সট হচ্ছে গিয়ে রেফারেন্স চেক। রেফারেন্স হচ্ছে গিয়ে ওই রিকমেন্ডেশন লেখা থাকে বিভিন্ন, তখন হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড চেকিং এর জন্য ওই আপনার সিভি থেকে রেফারেন্সে গিয়ে ফোন করা হয়, যে আসলেই আপনি আপনার সম্পর্কে ভালো ভালো ইনফরমেশন নেওয়ার জন্য। তো ওভারঅল এই স্টেপ গুলো যদি আপনি সাকসেসফুলি কমপ্লিট করে থাকেন, দেন ইউ উইল বি অফার্ড আ জব। এন্ড দেন মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ দে টেক কেয়ার অফ অল দ্য ভিসা প্রসেস। মানে হচ্ছে যখন আপনি F1 ভিসাতে ছিলেন পিএইচডিতে, তারপর আপনি ওয়ার্কিং ভিসাতে চলে যাচ্ছেন, which is called H1B ভিসা। সো H1B ভিসার জন্য যে লয়ারের যে খরচ টরচ যা কিছু আছে সবকিছু ডক্টর জামির, সরি, আমি একটু ইন্টারাপ্ট করি, আমাদের সময় একটু শেষের দিকে, একটু তারা Okay, I think this is my last one. So, okay, reference checking এর ক্ষেত্রে বলি যে ওটার পরে ultimately যেটা হবে যে ইউনিভার্সিটি আসলে আলটিমেটলি আপনার খরচগুলো সবগুলো বেয়ার করবে এবং সব এই ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে। তো আর এখানে যেটা বললাম, আপনার আলটিমেটলি জবগুলো ইদার টেনিয়র ট্র্যাক অথবা নন টেনিয়র ট্র্যাক বলে। মানে হচ্ছে টেনিয়র ট্র্যাক মানে হচ্ছে কাইন্ড অফ আপনার জবটা পার্মানেন্ট ট্র্যাকের কিনা, আর নাকি নন পার্মানেন্ট ট্র্যাকের কিনা। সো আমাদেরটা যেরকম টেনিয়র ট্র্যাক, যেটা যদি হয়ে থাকে দ্যাটস লাইক পার্মানেন্ট ট্র্যাক।
আপনাকে 5 বছরের একটা ফেজ পাস করতে হবে, দেন ইউ ক্যান বিকাম পার্মানেন্ট এমপ্লয়ি অফ দ্যাট ইউনিভার্সিটি। সো এটা হচ্ছে গিয়ে মোর লুক্রেটিভ টেনিয়র ট্র্যাক। যদি পিএইচডি করে থাকেন, অফকোর্স লুক ফর টেনিয়র ট্র্যাক প্রোগ্রামস। আর জবের রেসপন্সিবিলিটি ক্ষেত্রে, টিচিং এর ক্ষেত্রে, ফ্যাকাল্টি ক্ষেত্রে অফকোর্স টিচিং, রিসার্চ এবং সার্ভিস, এই 3টা এরিয়াতে আপনার রেসপন্সিবিলিটিগুলোকে ভাগ করে দেওয়া হয়। টিচিং করতে হবে, অ্যাটলিস্ট 2টা থেকে 3টা কোর্স পড়াতে হবে, রিসার্চ কন্টিনিউ করে যেতে হবে, প্লাস বিভিন্ন ধরনের সার্ভিস লাইক বিভিন্ন ধরনের কমিটি মিটিং পজিশন হোল্ড করতে হবে। সো কমিটি মিটিং আসলে অনেক সময় নিয়ে নেয়। বিভিন্ন ধরনের, যে একটা সময় আমাদের সারাদিন ধরে বিভিন্ন ধরনের মিটিং করছি, কিন্তু আলটিমেটলি মিটিং এর কাজ থেকে কিন্তু আপনার সেরকম কোনো লাভ হচ্ছে না, বাট আলটিমেটলি ইউ হ্যাভ টু বি পার্ট অফ দ্যাট প্রসেস। কারণ ইউনিভার্সিটিতে আপনার ওই রিকমেন্ডেশন গুলো পরবর্তী সময় যখন আপনি টেনিওরের জন্য অ্যাপ্লাই করবেন পার্মানেন্ট ইয়ের জন্য, তখন কিন্তু আপনাকে ওই রিকমেন্ডেশন খুব ভ্যালুয়েবল হবে। আর একটা জিনিস আমি বলে শেষ করতে চাই, যেটা হচ্ছে কি নেটওয়ার্কিং ইজ কি। নেটওয়ার্কিং বলতে বাংলাদেশে একটা কনসেপ্ট আছে যে এরকম যে কারো যদি সহজ কথা যে কারো যদি মামা চাচা থাকে দেন চাকরি পাওয়া খুব সহজ। তো আমেরিকাতেও কাইন্ড অফ সেরকম একটা প্রসেস, বাট কনসেপ্টটা ওরকম, বাট ফিলোসফিক্যালি ইটস এ টোটালি ডিফারেন্ট থিং। এটাকে আমরা নেটওয়ার্কিং বলা হচ্ছে এখানে। সো নেটওয়ার্কিং এর অর্থ কিন্তু এরকম না যে নেটওয়ার্কিং মানে হচ্ছে আপনি যখন রিসার্চের জন্য বিভিন্ন কনফারেন্সে যাচ্ছেন, বিভিন্ন ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের প্রফেসরদের সাথে আপনার মিট হচ্ছে, তখন আপনি তার সাথে কমিউনিকেশন করলেন, আপনার রিসার্চ নিয়ে কথা বললেন, আপনি কি নিয়ে কাজ করছেন তার সাথে কথা বলবেন। বাট নেটওয়ার্কিং এর এই থ্রুতে আপনি বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের প্রফেসরের সাথে কানেকশন বাড়তেছে আপনার। কারণ এই প্রফেসরগুলো আলটিমেটলি যখন হায়ারিং করবে, তারাই আপনাকে জবের জন্য বলবে। সো এইটাকে নেটওয়ার্কিং বলা হচ্ছে। বাট রিমেম্বার যে এমন না যে আপনি একজন প্রফেসরকে চেনেন সেই আপনাকে জব দিয়ে দিবে, এরকম কিন্তু ইটস ইম্পসিবল। নেটওয়ার্কিং এর কনসেপ্টটা হচ্ছে গিয়ে আপনি মানুষজনের কাছে জানবেন, বুঝবেন, কিন্তু যখন আপনি সিভিটা ড্রপ করবেন আপনার অ্যাপ্লিকেশনের জন্য, then those professor বা those connection can be useful or valuable in a sense যে হ্যাঁ এই লোকটা করেছে, I know this person, let's review his application or her application। এমন না যে আপনাকে জব দিয়ে দিবে, বা জব যেহেতু আপনি একজন মানুষকে চিনেন আপনাকে জব দিয়ে দিবে, এইটা কিন্তু এটা খুবই রং কনসেপ্ট। অনেকের মধ্যে ধারণাটা এরকম, নেটওয়ার্কিং মানে এরকম। বাট নেটওয়ার্কিং এর কনসেপ্ট হচ্ছে কি রিয়েলি আপনি যেহেতু জব পাওয়ার অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে অ্যাটলিস্ট আপনি সিভিটা রিভিউ করার একটা হার্ডেল, একটা বিশাল বড় ধরনের প্রসেস, অ্যাটলিস্ট সেখানে আপনি হেল্পটা পাচ্ছেন যে 100টা বা 200টা অ্যাপ্লিকেশনের থেকে আপনার অ্যাপ্লিকেশনটা রিভিউ করা হচ্ছে, সেইটা খুবই হেল্পফুল ইন সেন্স। পরবর্তীগুলো আপনাকেই সবকিছু ম্যানেজ করে নিতে হবে আপনার কোয়ালিটি থেকে। এবং অফকোর্স আই ডু বিলিভ যে বাংলাদেশে যেহেতু আমরা পারছি, অফকোর্স দেয়ার আর সো মেনি পোটেনশিয়ালস আর দেয়ার, যে আপনারা অফকোর্স পারবেন, বাকি যারা ইচ্ছা করছেন যে আমেরিকাতে আসতে যাচ্ছেন। সো এই বলে আমি জাস্ট এখানে শেষ করছি। বাট আমার মনে হয় যে সময়ের দিকে চিন্তা করে আমরা কোয়েশ্চেন আনসারের দিকে সরাসরি চলে যেতে পারি। আচ্ছা, ডক্টর জামির, আমি আসলে কয়েকটা জিনিস নোট করেছি। সেটা হচ্ছে ওয়ার্ল্ড লাইব্রেরিজ প্রমোশনের কথা বলেছেন আপনি। সো এটার ইনফরমেশনটা কি আমরা টিএলটির ওয়েবসাইটের সাথে শেয়ার করতে পারি? কারণ হয়তো অনেকের স্টুডেন্টদের পরে এটা কোশ্চেন আসতে পারে যে ওরা ওয়ার্ল্ড লাইব্রেরিজ এর ওই লিঙ্কটা কোথায় পাবে। একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আম, সেটা আমার নিজের পার্সোনাল কোশ্চেন, যে স্কুল লাইব্রেরি নিয়ে একটা কথা আসছে। খায়রুল আমাকেও বলছে ওই জিনিসটা, যে কিন্তু আমি একটু জানতে চাচ্ছি যে আমার এমফিলটা ছিল নলেজ ম্যানেজমেন্টের উপর, নলেজ বেসড ইকোনমি। এখন আমার এক্সপিরিয়েন্স হচ্ছে স্কুল লাইব্রেরির উপর। তাহলে আমি যখন পিএইচডি খুঁজবো, তাহলে আমি আমি কোন জিনিসটা দেখবো, এক্সপিরিয়েন্স নাকি আমার যেটা এক্সপিরিয়েন্স, মানে রিসার্চ রিলেটেড এক্সপিরিয়েন্স, মানে ওকে, সো দুইটা প্রশ্ন, এক হচ্ছে ওয়ার্ল্ড লাইব্রেরি, আর হচ্ছে রিসার্চের ব্যাপারে। সো ওয়ার্ল্ড লাইব্রেরি সম্পর্কে শুরু করে বলে রাখি, অফকোর্স টিএলটি ইজ মোর দ্যান ওয়েলকাম টু ইনক্লুড দিস ইনফরমেশন অন দেয়ার ওয়েবসাইট। সো আমি এই যে শেয়ার করছি স্ক্রিনে, সো দিস ইজ আওয়ার ওয়ার্ল্ড লাইব্রেরিজ ওয়েবসাইট। সো আমি ডেফিনেটলি, আমি হাইলি, আই থিঙ্ক মুক্ত তোমার সাথে আমি অলরেডি শেয়ার করেছি যে প্লিজ সাবমিট আ পেপার। সো কল ফর সাবমিশন আছে। সো প্লিজ ইউজ দিস রিসোর্স। বিভিন্ন ধরনের, এটা এমন না যে খুবই হাইলি কোয়ালিফাইড হতে হবে বা
এক্সিলেন্ট রিসার্চ হতে হবে এমন না, এটা রিসার্চ রিপোর্ট রাইটিং বা যে কোনো ধরনের রাইটিং হতে পারে। ট্রাই টু সাবমিট দ্যাট এন্ড রিভিউয়ার যারা আছে দেন দে উইল রিভিউ এন্ড দেন দে উইল রিকমেন্ড হোয়াট কাইন্ড অফ মডিফিকেশন বা অ্যাডজাস্টমেন্ট ইউ নিড। বাট আমি এইটাকে আলটিমেটলি বলবো যে ইটস রিয়েলি আ গুড অপরচুনিটি প্ল্যাটফর্ম ফর আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, যে লেখার ক্ষেত্রে অনেক ধরনের সময় আমরা হার্ডেল পাস করি যে আমাদের কোনো স্কোপ নাই, আমাদের কোনো লেখার কোনো এরিয়া নাই। সো আমি বলবো যে অ্যাটলিস্ট প্লিজ কনসিডার ওয়ার্ল্ড লাইব্রেরি অ্যাজ ইয়োর home for submitting some writing. So আমি information গুলো of course share করে দিব মুক্তার তোমার সাথে, then you can add that on TLT website. আর একটা জিনিস বলবো যে পার্সোনাল রিসার্চ আমি যেটা বলছি নলেজ ম্যানেজমেন্ট ভার্সেস স্কুল লাইব্রেরি, আমি বলবো যে it all depends on your personal goals. আমি কিন্তু অনেকগুলো প্রশ্ন ঠিক এরকমই পাই যে অনেকেরই দেখা যাচ্ছে যে রিসার্চ এরিয়াগুলো ইন্টারেস্ট আছে, বাট দে হ্যাভ সো মেনি রিসার্চ এরিয়াস দে আর ইন্টারেস্টেড ইন, যে দেখা হলো যে কোনোটার সাথে কোনোটা মিল হয় না। দেখা হলো যে নলেজ, ফর এক্সাম্পল নলেজ ম্যানেজমেন্ট, স্কুল লাইব্রেরি কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ড। এরকম অনেকেই আছে যে যাদের এরিয়াগুলো ডিফারেন্ট। হলো যে সে কাজ করতে চায় সোশ্যাল মিডিয়াতে, সে কাজ করতে চায় ইনফরমেশন সিকিং বিহেভিয়ারের উপরে, সে কাজ করতে চায় ডেটা সায়েন্সের উপরে। সো বিভিন্ন এরিয়াগুলো কিন্তু কমপ্লিটলি টোটালি ডিফারেন্ট। ইউ শুড নো, মানে ফোকাস করতে হবে যে আমি আসলে কি চাই। সো যদি মানে রিসার্চের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কোয়েশ্চেনটা কি, আমি আসলে কি আবিষ্কার করতে চাই বা কি আমি সলভ করতে চাই, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, নট এনিথিং এলস। যদি আমি স্কুল লাইব্রেরিতে কিভাবে সার্ভিসটাকে আরো বেটার করা যায় বাংলাদেশের পার্সপেক্টিভে বা বাংলাদেশের একটা মফস্বল বা গ্রামের পার্সপেক্টিভে, দ্যাট ইজ অলসো রিয়েলি ভ্যালুয়েবল রিসার্চ in a sense, because you have a specific research topic, research participant আছে এবং রিসার্চ স্পেসিফিক সবগুলো কিন্তু আপনি স্পেসিফাই হয়ে যাচ্ছে। সো ইউ হ্যাভ আ স্পেসিফিক গোল। যদি আপনি স্পেসিফিক গোল থাকে দেন ইট হেল্পস ইউ টু সেট ওভারঅল থিং যে আপনি আর কি করতে হবে। সো আমি যেটা বলবো যে নলেজ ম্যানেজমেন্ট হোক বা স্কুল লাইব্রেরি হোক, হোয়াট ইউর হার্ট ওয়ান্টস, মানে আমি আসলে নিজে কি করতে চাই, প্লাস আমি প্রশ্নটা যে আবিষ্কার করবো বা কোনো কিছু আমি মানুষকে জানাবো, আলটিমেটলি ডিজার্টেশন তো এমন না যে আমি জাস্ট কোনো কিছু লিখলাম, লিখে জাস্ট বইটা লিখে বন্ধ করে রেখে দিলাম, কেউ ইউজ করলো না। এটা কিন্তু রিসার্চের পারপাস হতে পারে না। রিসার্চের পারপাস হচ্ছে গিয়ে মানে কি গবেষণা, মানে আমি একটা কোনো কিছু সম্পর্কে পড়লাম, সেখানে প্রবলেম খুঁজে পেলাম, সেই প্রবলেমটা সম্পর্কে আমি নতুন কি ধরনের অ্যাড করছি, দ্যাট ইজ রিসার্চ। সো স্কুল লাইব্রেরি হোক আর নলেজ ম্যানেজমেন্ট হোক, তোমার যদি if you think that these are the specific questions that I want to add and the questions that I want to bring into society over in the world, then you should approach in that direction. So I think ওই এরিয়াটা is more important, the research specific area কোনটা। আচ্ছা, আমি একটু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে অপু আমি আসলে ইয়েটা দেখতে পাচ্ছি না, মানে সমস্যা নাই, আমি একটা কোয়েশ্চেন আমার হাতে এসেছে এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা স্যার, I would get the scholarship, how can they treat my professional experience in USA, will it be helpful? মাহবুব আক্তার নামে একজন করেছেন এই কোয়েশ্চেনটি আমাদের। খায়রুল, তুমি উত্তর দিবে নাকি আমি দিব? দুজনেই দিতে Actually, thank you so much for this question, and Dr. Zamir already যে জিনিসটা এক্সপ্লেন করলেন মুক্তা আপনার কোয়েশ্চেনের প্রেক্ষিতে, যে আপনার এক্সপিরিয়েন্সটা এবং আপনার রিসার্চ গোল কিভাবে এখানে হেল্প করতে পারেন। তো আমি যদি কোয়েশ্চেনটা বুঝে থাকি যে না আপনার এক্সপিরিয়েন্সটা কিভাবে স্কলারশিপে হেল্প করবে, আমি যদি আমার সিচুয়েশনটা আপনার জায়গায় নিয়ে যাই, যেমন আমি আসলে এক্সপিরিয়েন্স ছিলাম ইন জার্নালিজম, দেন I applied for master's in media, so it was directly related to my admission consideration. But when actually I considered my PhD, which is kind of like আপনার একটু আছে যে মানে আপনার জার্নালিজম থেকে টু ডাইভার্ট, which is communication, যদিও মানে দুইটা একটার সাথে ইন্টারটয়েন, বাট
এক্সপিরিয়েন্সটা মোর স্পেসিফিকলি যদি বলতে চাই যে না, আপনি ফান্ডিং এর ক্ষেত্রে আপনি যখন ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করতেছেন তখন দেখবেন যে ওরা কি ধরনের অপরচুনিটি, কি ধরনের ফান্ডিং অ্যাভেলেবল। ফর এক্সাম্পল আপনার যদি টিচিং হয় আর ফান্ডিং হলো টিচিং এখানে অ্যাভেলেবল, রাইট? সো এখানে আপনি ডিরেক্টলি কানেক্ট করতে পারতেছেন এবং বলতে পারতেছেন যে আমার টিচিং আছে, সো ডেফিনেটলি ইজ হেল্পফুল। বাট আপনি যদি মনে করেন যে না, আই অ্যাজিউম যে আপনি লাইব্রেরিতে জব করতেছেন বাট আপনি এখানে LIS ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে চান, সো এখানে ফান্ডিং যদি থাকে যে ওকে সো লাইব্রেরি সার্ভিস হইতে পারে, রিসার্চ সার্ভিস হইতে পারে, আপনার টেকনিক্যাল সার্ভিস, সো আপনি এই জিনিসগুলো মানে আপনার এখানকার প্রোগ্রাম অনুযায়ী কানেক্ট করবেন। সো আই হোপ এটা আপনার আনসার কিছুটা হলেও দিবে। Thank you. I think Khairul is really a good point, and পাশাপাশি আমি আর কিছু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে of course মানে to answer your question, yes of course profession. Before we move on, I think আমি একটা প্রশ্ন যেটা আমাকে পার্সোনালি আইরিন করেছিল, গুড ফ্রেন্ড অফ আওয়ার্স। সো আইরিন বলেছিল যে রিসার্চ টপিকের ব্যাপারে, যে রিসার্চ টপিক যেটা বলেছিল যে আইরিনের প্রশ্নটা আমি পড়ি। আইরিনের প্রশ্নটা ছিল যে what is more important side when I'll do any research? I think I have no good idea, and I think it is really even যখন আমি PhD শুরু করেছিলাম আমারও কিন্তু ওই ধরনের স্ট্র্যাটেজি ছিল যে আমারও কোনো জানা ছিল না যে আমি কি করছি। বাট যেটা আমি বললাম যে আমাদের PhD ক্ষেত্রে যে প্রথমে কোর্স দেওয়া হয়, মানে বিভিন্ন ধরনের কোর্স নিতে হয়, then it helps you to কনসেপচুয়ালাইজ যে কোন এরিয়াতে আপনি কাজ করবেন আলটিমেটলি। সো যেটা আমি বলবো যে রিসার্চের জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে ইউ মাস্ট নো, ইউ মাস্ট রিড অ্যান্ড রিড, প্রচুর পরিমাণে পড়তে হবে, এবং যেটা নিয়ে আপনি কাজ করতে চান ওভারঅল সেই বিষয় সম্পর্কে প্রচুর পড়ালেখা করতে হবে। আর যেটা খায়রুল মেনশন করেছে প্রথম দিকে যে 16 hours অফ স্টাডি, এটা আসলে কিন্তু দরকার এই কারণে ইটস নট যে খায়রুল ওয়ান্টস টু বি দি বেস্ট স্টুডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, এমন না। কিন্তু তার যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা সলভ করার জন্য হি নিডস টু স্টাডি আ লট, সো দ্যাটস ওয়াই হি ইজ ট্রাইং টু রিড অ্যান্ড রিড। আপনি যখন বেশি পড়বেন দেন ইউ আর গেটিং টু নো হোয়াট আর দ্য গ্যাপস। ওই রিসার্চ গ্যাপটা কিন্তু তখনই খুঁজে পাবেন যে বাকি আপনার সামনে একটা কোনো একটা টপিক পেলেন, সেই টপিকটা সম্পর্কে অলরেডি যে কাজ যারা করে আসছে তারা করার পরে কোন গ্যাপটা তারা খুঁজে পেল, ওই গ্যাপটা কিন্তু খুঁজে পেতে হলে অফকোর্স you need to read. So that's really important. So reading more and more research and literature is really important. So at least for the first stage. এরপরে বাকিটা হচ্ছে গিয়ে প্রফেসর নিজের ফর্মুলা যখন টপিক পেয়ে যাওয়া যাবে, then it becomes really easier process. So I think it is really helpful in a little bit, so but otherwise let me know je okay, we have another question from Tasnuba Afrin. I'm a medical LIS professional, so how can they treat me for higher education? উনি আরো একটি কোয়েশ্চেন করেছেন, I am completed my MA from University of Dhaka in evening shift, can apply for this study? Yes, Khairul. আমি ভাবছিলাম যে আপনার একটু রিল্যাক্স দিই কারণ আপনি এক্সপ্লেইন করছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন। এন্ড আমি এটা প্রায় এই ধরনের কোয়েশ্চেন আসে যে আমি আসলে কলেজ থেকে পড়াশোনা করছি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি নাই। তো বিষয়টা হলো আমেরিকার ইউনিভার্সিটি গুলো বা আমেরিকার প্রফেসর মানে মোস্টলি দে ডোন্ট নো হুইচ ইউনিভার্সিটি ইউ কামিং ফ্রম। They don't know Dhaka University is the best university in Bangladesh, right? So they just have some kind of, so they just have your resume with them. So they will see what you're doing, right? So if you pass from evening shift or any other program, it's completely fine as long as it qualify the requirement of the university you are applying to. And most importantly, when আপনি কি করছেন, আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আপনার রিসার্চ গোল, আপনার কিভাবে হেল্প করছে আপনার এক্সপিরিয়েন্স, ওই জিনিসগুলোই ওরা দেখবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমার একটা কোয়েশ্চেন আছে এই ক্ষেত্রে খায়রুলের কাছে।
সেটা হচ্ছে যে আমরা যখন ইউনিভার্সিটি নতুন যদি কেউ অ্যাপ্লাই করতে চায় সেক্ষেত্রে ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে কোন স্টেটের ইউনিভার্সিটি চুজ করছে এরকম কোনো কি কনসিডারেশনের বিষয় আছে? কারণ আমরা জানি যেমন নিউ ইয়র্ক ভেরি ভেরি এক্সপেন্সিভ, বাট অন্যান্য স্টেটগুলো কম্পারেটিভলি একটু লেস এক্সপেন্সিভ ইন কম্পারিজন টু নিউ ইয়র্ক। সো এই ক্ষেত্রে একটু যদি আলোকপাত করা যায়। I would say this is one of the most important question because আপনার স্টেট বাই স্টেট আপনার এক্সপেন্সটা ভ্যারি করে এবং এটা এফেক্ট করে আপনার ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে। যেমন আপনি নিউ ইয়র্কে অ্যাপ্লাই করলেন কিন্তু নিউ ইয়র্কের আপনার যে লিভিং কস্ট আছে অনেক হাই, আপনার টিউশন এবং লিভিং কস্ট মিলে ওরা যে অফারটা করলো আপনার ফান্ডিং এর সেটা ডিস্টেন্স অনেক হাই হয়ে যাবে। সো ওই জায়গা থেকে আপনি যখন ভিসাতে অ্যাপ্লাই করবেন দেখবেন যে আপনার একটা গ্যাপ থাকতেছে। সো ভিসা অফিসাররা করেন কি, দেখেন যে এত টাকার গ্যাপ ছিল, ওই টাকাটা ওরা কিভাবে পে করবে, হয়তো আপনি দেখাবেন বিভিন্ন ইয়ার থেকে যে বাংলাদেশ আপনার ফ্যামিলি যদি ওরকম ব্যাকগ্রাউন্ড থাকে, সেটা বিলিভেবল ব্যাকগ্রাউন্ড যদি থাকে হয়তো কনসিডার করবো, বাট মোস্টলি দে হ্যাভ নেগেটিভ থট অন ইট। সো আই উড সে আপনি যখন ইউনিভার্সিটি সিলেকশন করেন আমি মনে করি আর কি যে ওই ধরনের শহরগুলা বা যেখানে লিভিং আপনার কম্পারেটিভলি চিপার ওই সমস্ত ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করা মানে স্মার্ট চয়েস। থ্যাংক থ্যাংক ইউ ইউ। থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে হাউ ডিফিকাল্ট ইজ টু গেট ফুল ফ্রি স্কলারশিপ ইন ইউএসএ কম্পারেবল টু আদার কান্ট্রিজ। এটা হচ্ছে রাকিব, আমাদের আইএসএলএম ঢাকা ইউনিভার্সিটি। ডক্টর জামির মনে হয় পায়নি। এই কোশ্চেনের আনসার কে কে দিতে পারবে ভালো? কম্পারেবল টু, আমি ডক্টর জামিরের কাছে এটা জানতে চাচ্ছি যে আদার কান্ট্রিজ থেকে স্কলারশিপ ইউএসএ মানে আমি বলবো যে ডিফিকাল্ট। I think difficult depend করে। I think it's really a subjective process যে আমি আসলে ব্যাপারটাকে একটু মেটাফরিক্যালি অন্যভাবে এক্সাম্পল দেই। আলটিমেটলি ইট ইজ এ প্রসেস, টাস্ক, তাই না? ডিফিকাল্ট তখনই হবে যখন আমি তারা যেটা খায়রুল অলরেডি তার ইয়েতে বলেছিল যে কি কি লাগে জিআরই বা এসওপি যে প্রসেসগুলোর কথা বলেছিল, ওগুলাই তো আলটিমেটলি ইজ লাইক দি প্রসেস, তাই না? সো ওইগুলোতে আমি কি কিভাবে কেমন করছি সেটার উপরেই কিন্তু নির্ধারণ হচ্ছে যে আমি স্কলারশিপ কতটুকু পরিমাণে পাচ্ছি কিংবা অন্য কেউ পাচ্ছে কিনা। যেটা আমি খুব ফ্র্যাঙ্কলি বলতে চাই, আমাদের কম্পিটিশন হচ্ছে গিয়ে, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইন্ডিয়ার স্টুডেন্টের সাথে ইন্ডিয়ান বা চাইনিজ স্টুডেন্টের সাথে আমাদের কম্পিটিশনটা বেশি হয়ে থাকে। তো কোন দিক থেকে তারা ভালো করে? অফকোর্স ইংলিশের দিক থেকে, ল্যাঙ্গুয়েজের দিক থেকে জিআরই টোফেলের স্কোরটা তাদের বেশিরভাগ ক্ষেত্রে ভালো থাকে। আমাদেরও ইচ্ছা করলে আমরা অনেক ইনক্রিজ করতে পারি, বাট আমাদের প্রবলেমটা হচ্ছে কি আমাদের যে এডুকেশনাল সিস্টেমটা হয়তো বা আমাদের ওভাবে ট্রিট করে না। বাট যদি আপনার রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল হয়, ইট ডাজন্ট ম্যাটার যে আপনি কোথা থেকে আসছেন, বাংলাদেশ থেকে আসছেন কিংবা আফ্রিকা থেকে আসছেন বা অন্য কোনো কান্ট্রি থেকে আসছেন, they will treat you equally if you have that quality and if you have what it takes to become the full free scholarship পাওয়ার জন্য যে সবগুলো যোগ্যতা থাকে, then you will get that opportunity. এবং আমি বলবো যে আমেরিকাতে at least at this point higher studies এর জন্য আমেরিকা is really a better position in a sense যে আমেরিকাতে আসলে অনেক অপরচুনিটি আছে। এবং in a sense অবশ্য যদিও আমি এটা কথা বলতে চাই যে মানে প্যান্ডেমিকের কারণে এবং ইমিগ্রেশনের প্রসেসের কারণে, বিকজ অফ দ্য কারেন্ট গভর্নমেন্ট, এখনকার প্রসেসটা অন্যরকম। বাট ওভারঅল যদি আপনি চিন্তা করেন যে অপরচুনিটির ক্ষেত্রে, অফকোর্স এই ফুল ফান্ডিং স্কলারশিপ কিন্তু আমেরিকাতে মানে পাওয়াটা ইজিয়ার ইন কম্প্যারিজন উইথ আদার কান্ট্রিজ ইউনিভার্সিটি। সো এবং যেহেতু কান্ট্রিতে প্রচুর পরিমাণে ইউনিভার্সিটি আছে, সো অপশন কিন্তু মোর here in the United States. But of course আপনাকে এখনকার সিচুয়েশনটা মাথায় রাখতে হবে, প্যান্ডেমিক হচ্ছে, কোভিড-19 হচ্ছে, প্লাস ইমিগ্রেশন ফ্রেন্ডলি গভর্নমেন্ট না আপাতত। সো যদি ইমিগ্রেশন ফ্রেন্ডলি গভর্নমেন্ট হয় আমেরিকাতে, দেন ইটস রিয়েলি হেল্পফুল ফর দ্য স্টুডেন্টস। সো আমি বলবো যে ওভারঅল আমেরিকাতে opportunities are better, but because of pandemic and immigration policies, অনেকে অস্ট্রেলিয়া বা কানাডাতে সেকেন্ড চয়েস হিসেবে চিন্তা করে। বাট হোপফুলি প্যান্ডেমিক উইল বি, কোভিড-19 চলে যাবে এক সময়, বা এই কারেন্ট গভর্নমেন্টও চেঞ্জ হবে। সো
immigration friendly government আসবে আমেরিকাতে, so যদি আসে then it's become easier. আমি একটা কোশ্চেন অ্যাড করতে যাচ্ছি, কারণ স্টুডেন্টদের সাধারণত ছেলেদের মাথায় এই জিনিসটা বেশি আসে মেয়েদের থেকে, সেটা হচ্ছে জানি না যে আমি মাস্টার্স করার পরে সিটিজেনশিপ পাবো কিনা ইউএসএ তে। তো সেক্ষেত্রে দেখা গেছে অস্ট্রেলিয়া কানাডাতে অনেক সময় মাস্টার্স করার পরে সিটিজেনশিপের একটা অপরচুনিটি থেকে থাকে, বাট এক্ষেত্রে ইউএস এর কি অবস্থা? আমি বলবো অন যে বিহাফ ইয়াং জেনারেশনদের জন্য আমি কোশ্চেনটা করলাম, যেহেতু সবারই I think it's really a subjective decision again, মানে এটা পার্সোনাল চয়েস, আমি আসলে কোথায় সেটেল করব it's totally personally up to that person, তাই না? তো আমি বলবো যে yes আমেরিকাতে it's lengthy process, প্রথমে F1 ভিসা, তারপরে ওয়ার্কিং ভিসা, তারপরে গিয়ে সিটিজেনশিপ, তো অন্য এখন আমাদের গ্রিন কার্ড, তারপরে গিয়ে সিটিজেনশিপ which takes about 15 years. বাট আমি যদি আমার পলিসি যেটা ছিল যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট যে আমার নেক্সট কি হচ্ছে, আমার বর্তমানে যে স্ট্যাটাসটা আছে আই ওয়ান্ট টু ডু মানে ফুলফিল দ্যাট স্ট্যাটাস সাকসেসফুলি, সো দ্যাট আমি কেন পরের স্টেপে গিয়ে সুবিধা হয়। আমেরিকাতে অ্যাটলিস্ট আমার কাছে মনে হচ্ছে যে yes it takes a lot of time to get your citizenship and all that stuffs, but America, if you follow the rules it's really easy. If you don't follow the rules then things get really complicated বা problematic. So আপনি স্টুডেন্টের সময় স্টুডেন্ট হয়ে থাকবেন, তারপরে কাজের ভিসার সময় কাজের ভিসাতে থাকতেছেন, then green card, তারপরে citizenship. It will happen eventually. So এখন আমি বলবো যে don't think that way, rather think that যে আপনি কি যদি রিসার্চের জন্য কাজ করতে চান বা হায়ার স্টাডিজের জন্য কাজ করতে চান তাহলে আপনি কি করতে চান, that's more important. আপনি যদি কোয়ালিফাইড হন you can be successful anywhere. It doesn't matter America, Australia, Canada or Bangladesh. So try to fulfill your dream in a sense যে আপনি আসলেই কি কাজটা করতে চান, সেই কাজটা কতটুকু ইম্পর্টেন্ট, নট যে আপনার সেটেলমেন্ট কোথায় হচ্ছে। So I hope that's my perspective. It could be a different answer from a different person. So I don't know. আমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল থেকে জয়দীপ চন্দ্র দাদা রয়েছেন, ওনার একটা কোয়েশ্চেন আছে, আমরা ওনার কাছ থেকে একটা কোয়েশ্চেনটা সরাসরি নিতে চাই। জয়দীপ দা আনমিউট করে কথা বলতে পারেন। Thank you both of the speakers for their nice presentation, both Mr. Khairul and Mr. Hassan. I want to know that do you have any idea about Fulbright scholarship, because it is a very important scholarship in case of library professional. So can you give me any idea about it? I think Dr. Jamir, just let me clarify. I mean, let me just go ahead and explain, and I think you will be on my backup. So, Fulbright. Thank you so much, Jaideep, Mr. Jaideep. So, if I understand the question is like Fulbright scholarship, right? So, Fulbright scholarship, maybe I don't know. The idea you proposing, it could be different because some scholarship are given from the country of origin. For example, some scholarship are available through back home. For example, if I want to study back America, some of my friends, they are studying here by the scholarship from government of Bangladesh. So this is one kind of Bright scholarship. Another kind is like university funded, full funded scholarship, which I am. So this is like all the universities, mostly all the universities, they have Fulbright scholarship for doctoral students, but I am not sure if most of the universities has a master's program. So I hope this will explain, and I think Dr. Jamil will share more about it. I like to add something that Mr. Joydeep Chand, I think he joined us very late. I think our brother, sir, our whole program is already we recorded. I think our presenters are sharing all this information. We will record this session, and we are recording already, so we are going to send you back. I think hopefully you can get all the answer by this. Even though I will request Dr. Jamir if you want to say something. Yeah, sure. I think that's really a valuable question. So to answer your question more specifically, yes, to answer is yes.
there is Fulbright opportunities, but the question is definitely where you're applying from. Are you applying from India or applying from our country like Bangladesh? So India. okay, India. So I think in that sense, I have really limited experience about India, so how the things go on there. But in the case of Bangladesh, what I have seen that if you there is a consulate under American Center or US Embassy, so they offer all those kinds of opportunities. So they have their website. Ultimately, that's happening in Bangladesh. That many university students are there going for this Fulbright scholarships, and typically they would get it depending on their academic excellence and academic score. So to answer your question, Fulbright scholarships are available, but I haven't seen anyone. Even I in my profession, I have seen a lot of my colleagues are in India, so I haven't seen any student who has come to the United States with Fulbright scholarships. But I have seen students from other background, like in business or engineering, they are coming to the United States with these Fulbright scholarships. So to answer your question specifically, yes, but I think the US Embassy websites will be more helpful for your case to get more information about it. Okay, we have Thank you. another question that is, averagely how many seats are available every university per year? That is Rakib আমাদের কোয়েশ্চেনটি করেছেন। I think there is no completely America's situation is totally different. So America they're going to sit বা অন্য কিছু process নাই, it's all about যদি PhD জন্য চিন্তা করা হয়, it's all about ফান্ডিং বা প্রোগ্রামে কতটুকু টাকা অ্যাভেলেবেল আছে। সো যেটা খায়রুল অ্যাড্রেস করেছিল শুরুতে, যে প্রতিটা ডিপার্টমেন্টেরই একটা নির্দিষ্ট বাজেট থাকে পিএইচডি প্রোগ্রাম রান করার জন্য। সো এই প্রোগ্রামে রান করার জন্য যে বাজেটটা থাকে, ইদার ইউনিভার্সিটি তাকে দেওয়া হয়, ডিপার্টমেন্টকে দেয়, অথবা ডিপার্টমেন্ট বিভিন্ন ধরনের গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করে। তো একটা পিএইচডি প্রোগ্রাম রান করার জন্য তাকে তার যে টাকাটা খরচ করার জন্য যে টাকাটা দরকার, সে টাকাটা যদি তার অ্যাভেলেবল থাকে, সো ইট ডাজন্ট ম্যাটার যে কতজন স্টুডেন্টকে সে নিচ্ছে। তার যদি $1 million ফান্ড থাকে, দেন দে উইল হায়ার মোর। বাট টিপিক্যালি পিএইচডি ডিপার্টমেন্টগুলো থেকে আপনি চিন্তা করতে পারেন যে 10 থেকে 15 জনের মতো একটা করে মানে একটা গ্রুপ থাকে, বা একটা কোহর্ট যেটাকে বলে, একটা গ্রুপে 10 থেকে 15 জনের মতো করে অ্যাভারেজলি রিক্রুট করে প্রতি বছরে। সো বাট এটা ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটি আমি অ্যাপ্লাই করছি। ছোট ইউনিভার্সিটি আছে, মিডিয়াম ইউনিভার্সিটি আছে, লার্জ ইউনিভার্সিটি আছে, স্ট্যানফোর্ড বা যদি এমআইটি বা হার্ভার্ড হয়, দে উইল রিক্রুট মোর স্টুডেন্টস বিকজ দে হ্যাভ মোর ফান্ডিং। টাকা পয়সা যেখানে বেশি, অফকোর্স রিক্রুটমেন্টটা সেখানে বেশি হবে। ইটস অল অ্যাবাউট মানি। ওকে, থ্যাংক ইউ। আমাদের সাথে আমি কি বলছি, আচ্ছা। আমাদের টিএলটির একজন ওয়েল উইশার হুমায়ুন কবির ভাই আছেন। আমরা একটু হুমায়ুন কবির ভাইয়ের একটু মতামত জানতে চাইবো আমাদের আজকের প্রোগ্রামের উপরে। হুমায়ুন কবির সাথে অপু, আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে রাজশাহী ইউনিভার্সিটির শরীফুল স্যার আমার সাথে যুক্ত হয়েছেন। তো আমি স্যারকে দিব কনক্লুড করার জন্য। আমরা আসলে প্রোগ্রাম আসলে অনেক লেন্দি হয়ে যাচ্ছে। সো আমরা শরীফুল স্যারের মাধ্যমে মানে সুযোগ দিয়ে আমরা আসলে শেষ করতে যাচ্ছি প্রোগ্রামটা। আমরা আর কোশ্চেন নিতে পারছি না। ধন্যবাদ সবাইকে। হুমায়ুন ভাই, আপনারা যদি আমাদের জন্য কিছু বলতে চান। আর Thanks to the TLT authority for arrange those kind of a successful event, and I hope we learn a lot for overseas education systems in USA, and hopefully who join the program and enjoy the program, and they gather some knowledge on how to reach the scholarship program in USA. I wish every success of TLT as well as the LIS professionals all over the world. Thank you for time being. I short my speech, and hopefully wish all success of our TLT event. Okay, thank you, Humayun Bhai,
for your for your awesome compliment. আমরা একটু কানেক্ট হতে চাই শরীফুল স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সাপোর্ট করার জন্য। স্যার আপনি যদি কিছু বলতেন। অপু স্যার আনমিউট, স্যার একটু আনমিউট করতে হবে। স্যার নিজে করতেই পারবেন। স্যার আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? শরীফ স্যার যদি আপনি লাইনে থাকেন একটু আনমিউট করে কথা বলতে পারবেন। আচ্ছা স্যার বোধহয় লাইনে নাই এই মুহূর্তে। আমি স্যার আসা পর্যন্ত ওয়েট করি। ইন দ্য মিন টাইম আমি একটু সর্বশেষ একটা আমার নিজস্ব কোয়েশ্চেন এটা আচ্ছা যে দুজনের কাছে আমার কোয়েশ্চেনটা। অপু ভাই, Mr. Opu, I try to connect to Mr. Shariful Islam for his conclude session speech. Okay, please ওকে wait. ওকে ওকে হ্যাঁ জি আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। আমি যেটা আসলে জানতে চাই সেটা হলো যে পিএইচডি প্রোগ্রামে আবেদন করার জন্য আপনারা কত বছর বয়স পর্যন্ত রিকমেন্ড করেন? কোন বছর বয়স পর্যন্ত আমরা এইটা করা উচিত, এরপর আসলে অ্যাপ্লাই করা উচিত না? আমি যদি এভাবে জানতে চাই। আমি বলবো যে there is no age limit. আমেরিকাতে যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে it's really open, doesn't matter where you are coming from and doesn't matter when you are coming from. আমার যে প্রোগ্রামে যখন আমি শুরু করেছিলাম, আমার প্রোগ্রামে পিএইচডি প্রোগ্রাম এখনো মনে আছে যে আমার পিএইচডি কলিগ বা ফ্রেন্ড যারা ছিল, অফকোর্স আমার বয়সী সমসম বয়সী ছিল অনেকজন, আমার থেকে 1-2 বছরের জুনিয়র অনেকে ছিল, বাট আমার থেকে আমার মায়ের বয়সী আমার বড় ভাইয়ের বয়সী তারাও এসেছিল। সো there is no age limit, so you can start from anywhere, start at any times, just so there is no age limit. Okay, Age is just a number. I think it will help our professionals. আচ্ছা আমি আমাদের ফেসবুক লাইভের কিছু কমেন্টস গুলো শেয়ার করতে চাচ্ছি। আমাদের এনইসিইউ ইউনিভার্সিটি থেকে আমাদের শোয়েব ভাই আমাদের কমেন্ট করেছেন, ভেরি ইনফরমেটিভ ফর ফ্রেশার্স গ্রাজুয়েটস, ভেরি ইনফরমেটিভ। তারপরে আমাদের মাঝে অনেকে ধন্যবাদ জানিয়েছে যে থ্যাংক ইউ ফর অ্যারেঞ্জিং দিস। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শিওর না শরীফুল স্যার আমাদের সাথে এখনো কানেক্ট হতে পেরেছেন কিনা। আমাদের অলরেডি আমার এখানে অলরেডি এটা 12টার মতো বেজে গেছে রাত। সো আমি সো স্যার কি কানেক্ট হতে পারবেন? শুড উই ওয়েট অর? আমার মনে হয় আপনি আপনার কনক্লুডিং রিমার্কস দিয়ে শেষ করতে পারেন, বাদ বাকিটা যদি আমাদের এর মধ্যে স্যার আসলেও না হলে আমরা শেষ করে দিব আসলে। না আমি আমার একটা কোশ্চেন ছিল ডক্টর জামিরের কাছে যে সাধারণ অনেক মানে আমার বাচ্চা উকি ঝুঁকি মারছে এখন রাত 12টা বাজে। আচ্ছা সেটা হচ্ছে অ্যাসিস্টের ব্যাপারটা, অ্যাসিস্টের কিছু যদি ডক্টর জামির শেয়ার করতেন ইয়াং স্টুডেন্টদের জন্য এখানে। ওকে, সো ASIST হচ্ছে গিয়ে যে আমেরিকান অ্যাসোসিয়েশন, যে আগে ছিল, যে এখন হচ্ছে অ্যাসোসিয়েশন অফ ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজি। আমি ওটাতে কাজ করেছিলাম, মানে এখনো যুক্ত আছি, বাট ইনিশিয়ালি আই ওয়াজ দ্য লিডার, ওয়ান অফ দ্য নিউ লিডার্স। সো এরপরে আই থিঙ্ক আমাদের ডিপার্টমেন্টের আনোয়ার স্যার বা আনোয়ার ভাই উনি জয়েন করলেন, তারপর প্রদীপ দা আসছেন। সো এখন যেটা বলবো ASIST-এর ব্যাপারে, যেটা বলবো ASIST is really a good platform to know about our subject, about our research, especially in the areas of information science and technology. আপনি যদি লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স ওরিয়েন্টেড কিছু জানতে চান, আই থিঙ্ক ASIST is not the platform, the best platform. বাট যদি ইনফরমেশন টেকনোলজি বা ইনফরমেশন সায়েন্স সম্পর্কে যদি আপনি নেটওয়ার্কিং করতে চান বা বিভিন্ন ইউনিভার্সিটিগুলো কি করছে সেটা সম্পর্কে জানতে চান, দেন ASIST would be a good platform for you. আর ASIST-এর আমি যখন ছিলাম তখন ASIST-এর মেম্বারশিপ কস্ট অনেক বেশি ছিল। দেন আমরা একটা গ্রুপ ফর্ম করি যে উই ভয়েস টুগেদার, যে না যারা ডেভেলপিং নেশনের থেকে আসছে তাদেরকে মেম্বারশিপ খরচ, মানে যদি আমি $20 বা $30 খরচ করে, ইটস রিয়েলি বিগ থিং ফর আ স্টুডেন্ট, তাই না? সো সেই ক্ষেত্রে যখন
ASIST কে বলার পরে দেন দে রিডিউস দ্য কস্ট। সো এখন বোধহয় $10 নিচে পার পারসন অথবা $7 নিচে, আমি এক্সাক্ট অ্যামাউন্টটা ভুলে গেছি, বাট খুবই কম। সো নমিনাল একটা চার্জ দিতে হয়। এতে করে হয় কি 1 বছরের একটা মেম্বারশিপ সময়সীমা দেওয়া হয়, এবং এই মেম্বারশিপের সময় বিভিন্ন কনফারেন্সে অ্যাটেন্ড করা, ওদের ওয়েবিনার গুলো পাওয়া, ASIST-এর যে জার্নালটা আছে, ASIST-এর যে জার্নাল অফ অ্যাসোসিয়েশন অফ ইনফরমেশন টেকনোলজি, JSIST, one of the highest impact factor based journal in our field, on our profession. So ওটা পাবলিশ করে থাকে ASIST, সো ওইটার অ্যাক্সেসটা ফ্রিলি পাওয়া যাবে। So I think joining ASIST will be really a good idea for all of our newcomers. So I think যারা নতুন আমাদের প্রফেশনে আসছে, তো ASIST will be a good recommended place, এবং I think এটাও মানে মেম্বারশিপ হয়ে তার সার্ভিসটা নেওয়াটা খুব হবে, এবং এতে করে নেটওয়ার্কিংটা রিচ করবে প্রচুর পরিমাণে। আর যদি অন্য কোনো দরকার হয় about ASIST, I think I can recommend you to the leadership, so please let me know. অপু, স্যারের সাথে কি কথা হয়েছে? হ্যাঁ, না স্যার একটু ব্যস্ত আছেন, আমরা আমাদের মতো। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে ডক্টর জামির এবং খায়রুল দুজনই অনেক বিজি ছিলেন। আমি যখন রিকোয়েস্ট করছিলাম যে টিএলটির জন্য আমাদের প্রোগ্রামটা আয়োজন করার জন্য, এত ব্যস্ততার মাঝে ওরা আমাদেরকে সময় দিতে রাজি হয়েছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের দর্শক শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনেক সময় ধরে আমাদের প্রোগ্রাম উপভোগ করার জন্য। আমি আশা করছি আপনাদের হয়তো কোনো কিছু আপনারা অবশ্যই উপকৃত হবেন, এবং ইন ফিউচারে আমাদের সাথে থাকবেন আমাদের অন্যান্য প্রোগ্রামে। আমরা আশা করছি আমরা আরো প্রোগ্রাম, আপনাদের যদি ভালো লেগে থাকে এরকম প্রোগ্রাম আমরা আরো আয়োজন করব। আমি আমাদের দর্শক শ্রোতাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রোগ্রাম আজকের মতো শেষ করতে যাচ্ছি। অপু, আপনি কিছু বলতে চান? জি, ধন্যবাদ সৈয়দা মুক্তা বেগম আপা। আমাদের খুব কাছের মানুষ, আমাদের সাথে সবসময় আপনি সাপোর্ট দিয়ে থাকেন। আপনার আজকের এই অক্লান্ত পরিশ্রম, পুরো প্রোগ্রামটি মূলত আপনার হাতে সাজানো হয়েছে। আপনি রিসোর্স পারসনদেরকে কন্ট্যাক্ট করা থেকে শুরু করে এভরিথিং, প্রোগ্রাম ডিজাইন সবকিছু আপনি করেছেন, এই জন্য বিশেষভাবে আপনাকে প্রথমে ধন্যবাদ দিতে চাই। আর আমাদের দুজন স্পেশাল যে রিসোর্স পারসন, কিছু না বললে আসলে এতক্ষণ আপনারা শুনলেন, আমি আসলে পুরোটাই নতুন করে শিখলাম আজকে, কারণ এই ব্যাপারে আমারই বেশ কিছু বিষয় জানার ছিল না, তো আমি অনেক কিছুই শিখলাম। জামির ভাই আমাদের সাথে একটা প্রোগ্রাম করেছিলেন টিএলটির সাথে এর আগে, কিন্তু আনফরচুনেটলি আমি সেই সময় দেশে ছিলাম না, আমি থাকতে পারিনি। আর খায়রুলকে তো আমি আগে থেকে চিনি, সেই যখন ঢাকাতে রিপোর্টিং এর সাথে যুক্ত ছিল পত্রিকায়, আমি তখন থেকে চিনি। তো ভালো লাগলো দুজনকে নিয়ে আজকে আমরা প্রোগ্রাম করতে পেরেছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি যারা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের সাথে আমরা এই প্রোগ্রামটি আনতে পেরে আমাদের কাছে যেমন ভালো লাগছে, আপনাদেরকেও ধন্যবাদ দিয়ে আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট দিচ্ছেন। আপনাদেরকে পাশে পেয়েই আমরা আসলে প্রোগ্রামগুলো করতে পারি। আপনারা জানেন টিএলটি 17 সাল থেকেই বাংলাদেশের গ্রন্থাগার পেশাজীবীদের উন্নয়নে কাজ করছে, বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে। আমরাই বাংলাদেশি গ্রন্থাগার প্রফেশনালদের জন্য প্রথম ওয়েবিনার শুরু করি। এখন আমরা যে সবার হাতে হাতে এখন জুম আছে, কিন্তু বাংলাদেশে যখন LIS প্রফেশনালসরা জুমের বিষয়টা জানতোই না, টিএলটি থেকে কিন্তু প্রথম তখন জুমের মাধ্যমে ওয়েবিনারের ধারণা শুরু করা হয়। আমরা সেই তখন থেকেই 2017 সাল থেকেই কিন্তু জুমে ওয়েবিনার শুরু করি, অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি তখন। সো আমরা মনে করি যে টিএলটি বাংলাদেশের গ্রন্থাগার পেশাজীবীদের জন্য অলওয়েজ পায়োনিয়ার ভূমিকা পালন করবে, তবে আপনাদের সাপোর্ট ছাড়া সেটা কখনোই সম্ভব নয়। আমি অনুরোধ করবো আমাদের পেশাজীবীদের, আপনারা আমাদেরকে এতদিন যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন ভবিষ্যতে সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন। আর যারা স্পেশালি আমাদের রিসোর্স পারসন আছেন বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে মাঝে মধ্যেই জয়েন করেন, তাদের সাপোর্টের কারণেই আমরা এনরিচড হব, আমাদের বাংলাদেশের প্রফেশনকে আরো এগিয়ে নিয়ে যাব। আমরা একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড সার্ভিস দিতে পারবো আমাদের প্রফেশনকে এগিয়ে নিয়ে। আমাদের